ভাইয়েরা পুরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসের এইচটিএমএল এর পার্টে আজকে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। তো এইচটিএমএল এর পার্টে কাজ শুরু করার আগে আপনাদেরকে একটু রিমাইন্ডার দিই। অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এই টপিকগুলো আমরা শিখব। সো এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের এই টপিকে আমরা কোডিং করে করে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা ওয়েব ডিজাইন শিখব, তারপর আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখব। সো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের এই ফুল কোর্সটাতে বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের এই কোর্সটাতে আমরা প্রথমে এইচটিএমএল, তারপরে সিএসএস, এরপরে বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, এরপরে যে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, তারপর আমরা পিএইচপি, মাইএসকিউএল, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এই টপিকগুলো শিখব। ওকে, এগুলো সব হচ্ছে আমাদের কোর্সের মডিউলের এক একটা টপিকের নাম। এই টপিকগুলো শিখে শিখেই আমরা অ্যাকচুয়ালি কী শিখবো? আমরা শিখবো হচ্ছে ওয়েব ডিজাইন, DESIGN ওয়েব ডিজাইন, এবং তার সাথে শিখবো হচ্ছে আমরা ওয়েব DEVELOPMENT ওয়েব ডেভেলপমেন্ট। আর এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টকে একসাথে আমরা বলে থাকি ফুল স্ট্যাক ওয়েব। আশা করি এই বিষয়টা আপনারা ধরতে পারতেছেন। সো প্রথম ক্লাসের দিকেই আপনাদেরকে এই বিষয়গুলো অলরেডি রুলস অ্যান্ড রেগুলেশন বা কী কী শিখবো, কোন সময় কোনটা শিখবো, কোনটার পরে কোনটা শিখবো, এগুলো তো বুঝাই দিছি। সো ওই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে আমরা কোনটা শেখা শুরু করব? আমরা আজকে HTML দিয়ে আমাদের কাজ শুরু করব। তো HTML এর এই পার্টে আমরা HTML কি, মানে হোয়াট ইজ HTML কি, HTML এর যে ডেফিনেশনটা, HTMLটা হচ্ছে কীভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, এবং HTML ব্যবহার করে আমরা কীভাবে হচ্ছে কোডিং করব, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ওকে, সো HTML কি, HTML দিয়ে হচ্ছে কেন আমরা কাজ করব, আর কীভাবে হচ্ছে কাজ করব, ইত্যাদি বিষয়গুলো কি, কেন, কীভাবে, HTML কি, কেন, কীভাবে, ইত্যাদি বিষয়গুলো হচ্ছে বুঝতে বুঝতেই আমরা হচ্ছে কাজগুলো করব। আসেন, সবার প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে HTML জিনিসটা কি, হোয়াট ইজ HTML। আপনারা অলরেডি কম বেশি অনেকেই এটা জানেন। আপনারা যারা ক্লাসে হচ্ছে মানে আপনারা যারা ফুল স্ট্যাকের এই কোর্সটাতে জয়েন করছেন, অনেকেই দেখা যায় ফুল স্ট্যাকের কোর্সে জয়েন করার আগে HTML CSS নিয়ে টুকটাক একটু হচ্ছে আপনারা ঘাটাঘাটি করছেন। সো আপনারা এটা সবাই জানেন। আমি যখন পড়াবো তখন হচ্ছে আপনারা নোট নেবেন, আমার সাথে সাথে কোনো কিছু প্র্যাকটিস করতে যাবেন না। যদি আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে যান, আপনারা হারায় যাবেন, আপনারা কাজ করতে পারবেন না, আপনাদের কাজের ফোকাস নষ্ট হয়ে যাবে। সো কাগজে কলমে আপনারা জাস্ট ছোটো ছোটো পয়েন্টগুলো নোট আউট করবেন, আমি যেগুলো বলবো সেখান থেকে কিছু কিছু পয়েন্ট ভিডিও দেখে বাসায় এগুলো আবার প্র্যাকটিস করবেন, আবার নোট করবেন বাসায়, তাহলে দেখবেন এটা ভালো হবে আপনার। তো এই যে HTML জিনিসটা কি, এটা নিয়ে যদি আমি হচ্ছে গুগলে সার্চ করি বা বিভিন্ন জায়গায় যদি আমি একটু ডকুমেন্টেশন পড়ি, আমরা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো যে হোয়াট ইজ HTML। বাট তারপরেও আমি কিছু কিছু ছোটো ছোটো ব্রিফ দিব, এই ব্রিফগুলো পারলে আপনারা একবার লিখে মুখস্থ করে ফেলবেন। কেন? কারণ আপনি যদি কোনো জায়গায় জবের ইন্টারভিউ বোর্ড ফেস করেন, ইন্টারভিউ বোর্ডে গেলে আপনাকে এই টুকটাকে এই প্রশ্নগুলো হচ্ছে জিজ্ঞাসা করে ঝালাই, মানে আপনি কতটুকু কাজ জানেন সেটা সম্পর্কে হচ্ছে আপনার একটা তারা টোকা দিবে। সো এই এক লাইনের ডেফিনেশনগুলো আমি যেগুলো বলবো, যেভাবে বলবো একবারে হুবহু ওই জিনিসগুলো ওইভাবে হচ্ছে মাথায় রাখবেন অনুগ্রহ করে, তাহলে আপনার জন্য হচ্ছে সুবিধা হবে। HTML কি? HTML হচ্ছে HYPR হাইপার TEXT হাইপার টেক্সট MARK মার্কআপ LANGUAGE মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি গুগলে সার্চ করলেও হচ্ছে ওরাও আমাকে এটা বলে দিবে। এই যে গুগলে যাচ্ছি, ধরেন এখানে দেখলাম হচ্ছে HTML, ধরেন আমি হচ্ছে খুঁজতেছি ডেফিনেশন, HTML ডেফিনেশন মানে কি, HTML জিনিসটা কি। সো এই যে খুঁজলাম, দেখেন ওরাও আমাকে বলে দিচ্ছে HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আপনারা অনেকেই এই ডেফিনেশনটা জানেন যে HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কিন্তু আপনারা কি আমাকে বলতে পারবেন আসলে হাইপার টেক্সট জিনিসটা কি, মার্কআপ কেন বলা হয় HTML-কে, আর এইটা কীভাবে একটা ল্যাঙ্গুয়েজ হইল? আমি জানি যে HTML এর মানে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা সবাই কম বেশি আমাকে বলতে পারবেন। ক্লাস 8, 9, 10-এর বাচ্চারাও এটা বলে দিতে পারে, কারণ তাদের বইতে ওই সমস্ত বিষয়গুলো আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন এটা হাইপার টেক্সট, কেন এটা মার্কআপ, কেন এটা ল্যাঙ্গুয়েজ? বলতে পারবেন? বলতে পারলে হাত তুলেন। বলতে পারলে ভালো, না বলতে পারলে কোনো সমস্যা নেই, আমি শিখাই দিচ্ছি, খুব সুন্দর করে আমার সাথে শিখেন। HTML এর ফুল ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আসেন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করি। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। ভাষা কাকে বলা হয়? যার মাধ্যমে আপনি মনের ভাব প্রকাশ করেন। সো এই যে HTML এর মাধ্যমে যে ওয়েবসাইটটা তৈরি করবেন, এই HTML এর ওয়েবসাইটটাও একটা ভাষা। এই HTML এর ওয়েবসাইটের মাধ্যমে আমরা কী করব? আমরা মনের ভাব হচ্ছে আদান প্রদান করব। বলতে পারেন ভাই কী বলেন এগুলো, বুঝলাম না। আসেন একটু আরও সিম্পল করে একটা আউটপুট দেওয়ার চেষ্টা করি। আপনারা W3 স্কুলের এই ওয়েবসাইটের সাথে পরিচিত না সবাই কম বেশি? অনেকে তো হচ্ছে W3 স্কুলের সাথে হচ্ছে কী বলে ওঠা বসা আছে আপনাদের।
অথবা W3 স্কুল বাদ দেন, উইকিপিডিয়ার সাথে হচ্ছে পরিচয় আছে কিনা আপনাদের? উইকিপিডিয়া আছে না? উইকিপিডিয়া কি? এমন একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে দুনিয়ার যে কোনো টপিকের ব্যাপারে হচ্ছে কি এখানে কন্টেন্ট হচ্ছে লেখা থাকে। সো আমি ধরুন উইকিপিডিয়াতেই গেলাম, ও কিন্তু আমাকে হচ্ছে কি বলতেছে হচ্ছে HTML জিনিসটা কি, কীভাবে কাজ করে ইত্যাদি বলতেছে না? একটু তাকান, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে এসে আমি কিছু আইডিয়া পাচ্ছি, এই ওয়েবসাইটে এসে আমি কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি, এই কন্টেন্টগুলো পড়ার মাধ্যমে আমার কি একটা ভাবের আদান প্রদান হচ্ছে কিনা? উইকিপিডিয়ার এই ওয়েবসাইটটার সাথে আমার কোনো ভাবের আদান প্রদান হচ্ছে কিনা? ভাবের আদান প্রদান মানে কি? আপনি কিছু একটা বলছেন, সে কিছু একটা বলছে, অথবা সে কিছু একটা বলছে, আপনি বুঝছেন, আপনি কিছু একটা বললেন, সে হচ্ছে বুঝলো। এটাই তো হচ্ছে ভাবের আদান প্রদান, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মেইন কাজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। ভাষা মানে কি? যার মাধ্যমে আমরা মনের ভাব আদান প্রদান করি, মনের ভাব আদান প্রদান করি। সো এই যে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, এই ওয়েবসাইটের ভিতরে কি থাকবে? বিভিন্ন রকমের কন্টেন্ট থাকবে। এই কন্টেন্টগুলো আপনি তৈরি করবেন HTML এর সাহায্যে, এবং যখন এই কন্টেন্টগুলো আপনি তৈরি করবেন, এই কন্টেন্টের মাধ্যমে একটা ভাবের আদান প্রদান হবে। যেমন ধরেন, আপনি একজন ডক্টরের কি বলে যে হচ্ছে ডক্টরের কাছে হচ্ছে আপনি যাবেন, সে চেম্বারে কখন হচ্ছে বসে, চেম্বার তার কখন খোলা থাকে, কখন হচ্ছে বন্ধ হয়, তার হচ্ছে টাইমিংটা, তার হচ্ছে ফিস কত, এই বিষয়গুলো যদি হচ্ছে আপনি তার ওয়েবসাইটে যান, তাহলে তার ওয়েবসাইটে যে আপনি কি এই ইনফরমেশনগুলো পাবেন না? যদি তার ওয়েবসাইটে যে এই ইনফরমেশনগুলো আপনি পান, একটু জাস্ট চিন্তা করেন, আপনাকে কিন্তু কষ্ট করে তার হচ্ছে ওই যে হচ্ছে যেই শপ, তার যে হচ্ছে স্টোর, সেই স্টোর পর্যন্ত, সেই লোকেশন পর্যন্ত আপনাকে যাইতে হলো না। ওয়েবসাইটটা দেখেই কিন্তু হচ্ছে আপনি কি তার ইনফরমেশনগুলো পাইছেন। সো এই যে ইনফরমেশন পাইছেন, এখানে কিন্তু হচ্ছে ভাবের আদান প্রদান হচ্ছে হয়ে গেছে। সো এই HTML এর সাহায্যে যেহেতু হচ্ছে কি হচ্ছে, এই ভাবের আদান প্রদান হচ্ছে, HTML অবশ্যই একটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। এবার আসেন মার্কআপ। মার্কআপের বিষয়টা হচ্ছে বোঝার চেষ্টা করি। মার্কআপ মানে কি? মার্কআপ মানে হচ্ছে কোনো কিছু মার্ক করা, একবারে নির্দিষ্ট করে হচ্ছে কোনো কিছু মার্ক করা। আচ্ছা, আমি যদি আপনাকে আম লিখতে বলি, আম, আপনি কিভাবে লিখবেন? সরেয়া, তারপরে হচ্ছে এইভাবে তো আপনি আম লিখবেন, তাই না? আমি যদি বলি জাম, কলা, কাঁঠাল, এগুলো লিখতে বিভিন্ন রকমের অক্ষর ব্যবহার করে করে আপনি হচ্ছে ওই কী বলে যে হচ্ছে অক্ষরগুলো ব্যবহার করে, বর্ণগুলো ব্যবহার করে আপনি হচ্ছে ওই বাক্যটা বা হচ্ছে ওই ওয়ার্ড, ওই জিনিসটা হচ্ছে আপনি লিখবেন। সো এখানে দেখেন, সরেয়া, সরেয়াটা কিন্তু হচ্ছে কি একটা মার্ক করা। এটা কিন্তু হচ্ছে মার্ক করা। সরেয়া আর এই দুইটাকে হচ্ছে আমরা একত্রে ব্যবহার করে আম যে কথাটা লিখলাম, এটাও কিন্তু হচ্ছে কাইন্ড অফ একটা মার্ক করা। এইখানে যদি হচ্ছে আমি অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করি, তাহলে কিন্তু আম উচ্চারণ হবে না। আসেন এটাকে আরেকটু হচ্ছে ওয়েবের দিকে নিয়ে আসি, ওয়েবের দিকে নিয়ে এটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন HTML এর সাহায্যে হচ্ছে কন্টেন্ট তৈরি করব, আমাদের ওয়েবসাইটে কী কী টাইপের কন্টেন্ট থাকতে পারে? যেমন এই যে একটা ওয়েবসাইট আপনি দেখতেছেন, বলেন তো এই কন্টেন্টটাকে আমরা কী বলি? এই যে এটাকে কী বলা যায় বলেন? এগুলোকে কী বলা যেতে পারে? এগুলো তো হচ্ছে টেক্সট, দেখা যায়, বোঝা যায়, এগুলো যে টেক্সট। আর এই যে এখানে যে এগুলো কিন্তু লিঙ্ক, এক একটা, এই লিঙ্কে ক্লিক করলে আমাকে অন্য কোনো জায়গায় নিবে। এটাকে কী বলবেন বলেন? এটা হচ্ছে একটা ইমেজ। এগুলো হচ্ছে আমাদের এক একটা মেনু। তার মানে একটা ওয়েবসাইটে এই যে টেক্সট দেখতে পাচ্ছি, এই যে ইমেজ দেখতে পাচ্ছি, এই যে মেনু দেখতে পাচ্ছি, তাই না? তো এই সমস্ত কন্টেন্টগুলো তো আমাদের ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করব কীভাবে? এই সমস্ত কন্টেন্টগুলো ক্রিয়েট করার জন্য আমাদেরকে HTML কিছু বিষয় আমাদের নির্দিষ্ট করে দিছে। যেমন ধরেন, আপনি এই যে ইমেজটা তৈরি করবেন না, এই যে ইমেজ তৈরি করার জন্য IMG নামে একটাকে হচ্ছে তৈরি করে রাখছে HTML। সো আপনি যদি ওয়েবসাইটে ইমেজ বসাতে চান, অবশ্যই আপনাকে হচ্ছে এই ইমেজ IMGর এই পার্টটা নিতে হবে। এই IMG জিনিসটা কি আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝেন নাই। এগুলো আমরা একটু পরেই হচ্ছে কাজ করতে গেলে আমরা আরও ক্লিয়ার হব। আপনি টেক্সট আকারে কিছু কন্টেন্ট লিখবেন, আপনাকে হচ্ছে পি ব্যবহার করতে হবে। পি আমি আরও ডিটেলসে একটু পরে এগুলো বোঝাবো। আমি যেটা বলতেছি, এই যে IMG, ওর মাধ্যমে আমি একটা ইমেজকে তৈরি করতে পারবো। পির মাধ্যমে আমি হচ্ছে একটা প্যারাগ্রাফ টাইপের কন্টেন্ট তৈরি করতে পারবো। এরকম অনেকগুলো বিষয় এই HTML কী করে রাখছে? মার্ক করে রাখছে, নির্দিষ্ট করে রাখছে যে তোমার যদি ওয়েবসাইটে প্যারাগ্রাফ দরকার হয়, প্যারাগ্রাফ টাইপের টেক্সট দরকার হয়, তুমি পি নিবা। তোমার যদি ওয়েবসাইটে ইমেজ বসাতে হয়, তুমি হচ্ছে IMG নিবা। এইভাবে করে করে ও কী করে রাখছে জানেন? মার্ক করে রাখছে, নির্দিষ্ট করে রাখছে ওর কাঠামোটাকে। ওগুলো ব্যবহার করেই আমরা কী করব? আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করব। যেহেতু ওর ভেতরে এই সমস্ত বিষয়গুলো মার্ক করা, যে কোনটা দিয়ে কোন কাজ হবে, সো এই কারণে ওকে কিন্তু আমরা মার্কআপ বলতেছি। প্লাস মার্কআপ বলার আরও একটা কারণ হচ্ছে, ওর সাহায্যে আমরা ওয়েবসাইটের কন্টেন্টগুলো তৈরি করি, ওয়েবসাইটের স্ট্রাকচার, ওই মেইন স্ট্রাকচারটা হচ্ছে তৈরি করি। এই কারণে ওকে আমরা হচ্ছে মার্কআপ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। আপনারা যদি আমার কথা বুঝেন, আমি যখন বলবো কোনো একটা কথা, কোনো একটা কিছু বুঝাবো,
সো বোঝানো শেষ হলে আপনার যদি ওটা বুঝে যান, আপনার হচ্ছে সিম্পল হচ্ছে এই যে লাইকে ক্লিক করবেন। ওকে, আমি যখন জিজ্ঞাসা করবো আপনারা এটা বুঝতে পারছেন কিনা, লাইকে ক্লিক করবেন। আর যদি হচ্ছে না বুঝেন যে না ভাইয়া বুঝি নাই, কোনো একটা প্রবলেম আছে, তাহলে হচ্ছে আপনার হাত হচ্ছে তুলবেন যখন আমি বলবো যে এটা আপনারা বুঝতে পারছেন কিনা। বুঝে থাকলে আপনারা হচ্ছে লাইকে ক্লিক করে দিবেন। আর যদি হচ্ছে না বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনারা হাতে ক্লিক করবেন। আমি রেইজ হ্যান্ড করলেই আমি আপনাদেরকে হচ্ছে একটা একটা করে একজন একজন করে ওগুলো শুনবো। ভাইয়েরা পুরা ল্যাঙ্গুয়েজের পার্টটা কি আপনারা বুঝতে পারছেন যে এইচটিএমএলটাকে কেন আমরা ল্যাঙ্গুয়েজ বলি? ভাষা, মনের ভাব হচ্ছে কি হচ্ছে আদান প্রদান হচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে ইনফরমেশন হচ্ছে পাস হচ্ছে। সো ইনফরমেশনের পাস করার মাধ্যমে আমরা মনের ভাবগুলোকে আমরা আদান প্রদান করতেছি। মার্কআপের পার্টটা কি বুঝতে পারছি যে আমি যদি এখানে এইচটিএমএল এর সাহায্যে কোনো কন্টেন্ট তৈরি করতে চাই, নির্দিষ্ট করা আছে যে কার মাধ্যমে কোন কন্টেন্ট ক্রিয়েট করা যাবে। সো এই বিষয়টা যেহেতু নির্দিষ্ট করা, মার্ক করা, সো এই কারণে ওকে মার্কআপ বলা হচ্ছে। এবার আসেন ফাইনালি হাইপার টেক্সট। কেন ওকে হাইপার টেক্সট বলা হয়? হাইপার টেক্সট বলার দুইটা কারণ আছে, দুইটা কারণ। এক, ওই সমস্ত বিষয়গুলোকে আমরা হাইপার বলি, হাইপার টেক্সট বা হাইপার হচ্ছে বলি যেগুলো কি করে যে একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টকে কানেক্ট করে। সেটা হতে পারে একটা পেজের সাথে আরেকটা পেজ, অথবা হচ্ছে একটা ওয়েবসাইটেরই একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্ট। একটু তাকান, এখানে দেখেন, আপনার কি দেখে বুঝতে পারতেছেন যে এখানে কিছু লিঙ্ক আছে, লিঙ্ক করা। আমি যদি এখানে ক্লিক করি, আমাকে অন্য আরেকটা হচ্ছে জায়গায় নিয়ে গেল ক্লিক করলে। এখানে দেখা যায় যে কিছু লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আমাকে অন্য আরেকটা পেজে নিয়ে গেল, এখানে ক্লিক করলে অন্য আরেকটা পেজে নিয়ে গেল। দেখেন, এগুলোই হচ্ছে আমার লিঙ্ক আপ। সো এগুলোকে সাধারণত আমরা বলে থাকি হাইপার লিঙ্ক। কি বলি? হাইপার লিঙ্ক বলে থাকি এই লিঙ্কগুলোকে। এইচটিএমএল এর সাহায্যে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনি কি করতে পারবেন? এই কন্টেন্টের একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টকে, একটা পেজের সাথে আরেকটা পেজকে আপনি এইভাবে কানেক্ট করে ফেলতে পারবেন, লিঙ্ক আপ করে ফেলতে পারবেন। সোফার এই কারণেই ওকে হচ্ছে কিন্তু হাইপার টেক্সট হচ্ছে বলা হয়। আবার হাইপার টেক্সট বলার আরও একটা কারণ আছে, সেটা কি? আপনি এই যে ওয়েবসাইটটা তৈরি করবেন, আপনি এই যে ধরেন ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুক বা ইউটিউব তাদের ওয়েবসাইটটা তৈরি করে কই রাখছে? কোনো একটা সার্ভারে রাখছে না? আমরা সার্ভার হিসেবে এখন গিটহাব ব্যবহার করব, ওইটা আমি পরে আলোচনা করতেছি। একটু বোঝার চেষ্টা করেন। দারাজের ওয়েবসাইট ভিজিট করছেন আপনারা? দারাজ, স্বপ্ন, ইভ্যালি, দারাজের ওয়েবসাইটটা যদি আপনারা ভিজিট করে থাকেন, আপনি এই দারাজের ওয়েবসাইটটাকে কোথায় দেখতেছেন? দারাজের সার্ভার থেকে দেখতেছেন না? সো এই যে দারাজের সার্ভারটা, এটা কি? এটা কিন্তু একটা মেশিন। দারাজের সার্ভারটা ওইটাও আপনার আমার কম্পিউটারের মতন একটা কম্পিউটার, ওইটাও একটা কি? ওইটাও একটা হচ্ছে মেশিন। সো এই ওয়েবসাইটগুলো বানানোর পরে কি করা হয় জানেন? মেশিনে রাখা হয়, যাতে মেশিন কি করতে পারে? এই বিষয়গুলোকে পড়ে সেই অনুপাতে হচ্ছে কাজ করতে পারে। সো যেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকে মেশিন পড়তে পারে, পড়ে কাজকর্ম করতে পারে, তাদেরকেই হচ্ছে আমরা হাইপার টেক্সট বলি। এই যে আপনি ওয়েবসাইট তৈরি করবেন, কোনো একটা সার্ভারে রাখবেন, যেই সার্ভারে আপনি রাখতেছেন, সার্ভারটা যদি এই ল্যাঙ্গুয়েজগুলো না পড়তে পারে, পড়ে যদি হচ্ছে না বুঝে, ও তো কাজকর্ম করতে পারবে না। সো যেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকে মেশিন পড়তে পারে তাদেরকেই হাইপার টেক্সট বলা হয়। আমি আবার ডেফিনেশনটা বলতেছি, যেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো কি মেশিন পড়তে পারে তাদেরকেই আমরা হাইপার টেক্সট বলবো। আবার এই এইচটিএমএল এর এই হাইপার টেক্সটের আরও একটা ডেফিনেশন আছে, সেটা কি? যেহেতু এখানে কন্টেন্টের সাথে কন্টেন্ট কানেক্ট হচ্ছে, এই কানেক্টিভিটির বিষয়টাও হচ্ছে এই হাইপার টেক্সট দিয়েই মেনটেন হচ্ছে। তার মানে হাইপার টেক্সটের ডেফিনেশন দুইটা। এক, মেশিন যে সমস্ত ল্যাঙ্গুয়েজ পড়তে পারে, মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা হাইপার টেক্সট বলি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এইচটিএমএলটাকেও আমরা হাইপার টেক্সট বলি এই কারণে, কারণ এইচটিএমএল এর সাহায্যে কন্টেন্ট কানেক্ট করা যায়, একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্ট কানেক্ট করা যায়। এই দুইটা কারণেই মানে হাইপার টেক্সটের ডেফিনেশন দুইটা, আর এই দুইটা ডেফিনেশনই হচ্ছে কি আপনার এইচটিএমএল এর সাথে যায়। এটা গেল হাইপার টেক্সটের ডেফিনেশন। এরপর আসেন মার্কআপের ডেফিনেশন। ওই যে কন্টেন্ট হচ্ছে ক্রিয়েট করার জন্য এইচটিএমএল এর কোন বিষয়টা ব্যবহার করবে, এগুলো এখানে মার্ক করা। সো এই কারণে ওকে মার্কআপ বলা হয়। আর দিন শেষে ওয়েবসাইটটা তৈরি করার পরে এটি কি হবে? এই ওয়েবসাইটটা হচ্ছে ইনফরমেশনের আদান প্রদান করবে। আপনারা কি বলতে পারবেন যে একটা ওয়েবসাইট কিভাবে ইনফরমেশন কালেক্ট করে? ধরেন এই যে ফেসবুকটা হচ্ছে আমার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে কিভাবে বলেন? অনুমান করেন। ভুল হলেও সমস্যা নেই, বাট আপনারা মুখ খোলেন। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা হচ্ছে একবারে মুখ বন্ধ করে বসে থাকেন। আপনারা চিন্তা করতেছেন কি বলতে যাই, কি বলে ফেলি, আবার বিপদে পড়ে যাই, অনেক সমস্যা হয়ে যাবে। আপনারা ভুল করবেন, এটাই স্বাভাবিক। আপনারা যদি ভুল না করতেন তাহলে তো আপনারা শিখতে আসতেন না। দেখেন, একটা ওয়েবসাইট আমাদের কাছ থেকে ডাটা কালেক্ট করে ফর্মের মাধ্যমে। ফর্ম। খুব মনোযোগ দিয়ে দিকে বোঝার চেষ্টা করেন। এই যে এখানে আপনি কোনো কন্টেন্ট লেখেন না, লেখার পর আপনি হচ্ছে পোস্ট করেন না, এই পোস্ট করার মাধ্যমে তো হচ্ছে ফেসবুকের সার্ভারে যায়, সার্ভার থেকে তো পরবর্তীতে আপনি কী করেন? ডাটাগুলো দেখতে পারেন। এই যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এইটা কিভাবে হয়?
ফর্ম এত কিছু হচ্ছে পেঁচানোর দরকার নাই। ইনপুট হ্যান ত্যান এত কিছু বলবেন না ভাই, জাস্ট ফর্ম বলেন। তো এই মানে ওয়েবসাইটটা আমার কাছ থেকে ডাটা কালেক্ট করে কীভাবে, ইউজারের ডাটা কালেক্ট করে কীভাবে, ফর্মের মাধ্যমে। আবার এই ডাটাগুলো যখন ডাটাবেসে যায়, ডাটাবেস থেকেও হচ্ছে আবার কী করি আমরা হচ্ছে দেখতে পারি এই ওয়েবসাইটে। এটা মাথায় রেখেন ফর্মের বিষয়টা। আর কোন কথাটা বলার জন্য জানি ফর্মের বিষয়টা আনলাম, ভুলে গেলাম। আমার আর মানে আপনাদের ওই অন্য কথা বলতে যে আমি ভুলে গেছি, ফর্মের নিয়ে জানি আরও কী চিন্তা করছিলাম। ওকে, যাই হোক, আপনারা এই ডেফিনেশনটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এটা ক্লিয়ার? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয়? HTML হচ্ছে মানে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মানে কি? ক্লিয়ার এটা সবার কাছে? যদি কারো কাছে ক্লিয়ার না হয়, কোনো প্রশ্ন থাকে হাত তুলেন। ডেফিনেশনের পার্টটা আমাদের কাছে ক্লিয়ার। এবার আসেন আমরা একটু ভার্সন নিয়ে আলোচনা করব। ভার্সন জিনিসটা কি, এবং ভার্সন CONTROL কন্ট্রোল সিস্টেম। আমরা এখন আলোচনা করব ভার্সন এবং ভার্সন কন্ট্রোল সিস্টেম। এই যে আপনি HTML ব্যবহার করতেছেন, তাই না? আপনারা কি জানেন HTML এর কোন ভার্সনটা আপনারা ইউজ করতেছেন, কোন ভার্সনটা আপনারা শিখতে যাচ্ছেন? আমরা HTML এর যে ভার্সনটা শিখতে যাব সেটা হচ্ছে HTML5। কিন্তু এই HTML5 আজকে একদিনেই কিন্তু চলে আসে নাই। সো একদিনে আসে নাই, ঠিক আছে, কীভাবে আসে সেটা পরে বলতেছি। তার আগে আসেন সহজ একটা সিনারিও, সহজ একটা গল্প একটু চিন্তা করেন। আমি আপনার একটা পরীক্ষা নিতেছি, পরীক্ষাতে আমি আপনাকে একটা প্রশ্ন ধরলাম, একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আপনি সেটার অ্যান্সার হচ্ছে দেওয়া শুরু করলেন। আপনি অ্যান্সার লিখছেন, লেখার পরে আপনি কী করলেন? সবার প্রথমে আপনি হচ্ছে অ্যান্সারটাকে আপনি লিখে ফেললেন। লেখার পরে আপনি সেটাকে হচ্ছে আবার রিভিউ করেন কিনা, মানে রিভাইজ দেন কিনা। এখন রিভাইজ দিতে যে আপনি খেয়াল করবেন যে আপনি কিছু বিষয় আপনি ভুল লিখছেন। সো ওই ভুলগুলোকে আপনি কী করতে পারি, আমরা বাদ দিয়ে দিতে পারি। বা কিছু জিনিস হচ্ছে অপ্রয়োজনীয় লিখছেন, সেগুলো আমরা কী করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। কিছু বিষয় ইম্পর্ট্যান্ট ছিল বাট সেগুলোকে আমরা হচ্ছে লিখতেই ভুলে গেছিলাম, নতুন করে সেগুলো আমরা কী করি, অ্যাড করতে পারি। আবার কিছু বিষয় ছিল আপনি যা লিখছেন সেই জিনিসটা হচ্ছে আসলে ভালো হইতেছে না, সেটাকে আমরা কী করি, মডিফাই করি। আমি আবার বলতেছি, প্রশ্ন দিলাম, অ্যান্সার লিখলেন, লিখে রিভিউ করলেন। এই যে প্রশ্ন দেওয়ার পরে অ্যান্সার লেখার পরে যেই পার্টটুকু তৈরি হলো, অ্যান্সার লেখার পরে যে ভার্সনটা তৈরি হলো, আপনি বলতে পারেন যে এটা হচ্ছে ভার্সন 1। অ্যান্সারটা লেখার পরে প্রথমবার লিখলেন যেটা, সেটা বলতে পারেন হচ্ছে অ্যান্সার, মানে এটা হচ্ছে ভার্সন কত, 1, ভার্সন 1। জাস্ট প্রথমবার হচ্ছে পার্ট 1, পার্ট 2, দেখেন না, সেটা হচ্ছে ভার্সন বলি আমরা কোডিংয়ের ক্ষেত্রে, ভার্সন 1। পার্ট বলা যায় হচ্ছে অংশ বিশেষ আকারে কোনো কিছুকে, বাট আমরা এখানে এটাকে ভার্সনই বলবো। সো প্রথমবার আপনি যে উত্তরটা লিখলেন সেটা ভার্সন 1, কিন্তু এই উত্তরটাকে পরবর্তীতে আপনি যখন রিভিউ করলেন, তখন কিছু ভুল ছিল, অপ্রয়োজনীয় কিছু জিনিস ছিল, সেগুলো আপনি বাদ দিয়ে দিলেন। নতুন করে কিছু জিনিস অ্যাড করলেন, কিছু বিষয় ছিল যেগুলোকে হচ্ছে আপনি মডিফাই করে লিখলেন। সো এখন এই কাজটা খেয়াল রাখেন, এই ডিলিট করা, নতুন কিছু অ্যাড করা, বা হচ্ছে যা ছিল সেটাকে মডিফাই করা, এটাই যদি অতিরিক্ত মাত্রায় অনেক বেশি হয়ে যায়, যদি এটাকে অতিরিক্ত মাত্রায় করে ফেলেন আপনি, তাহলে আপনি হচ্ছে পরবর্তীতে অ্যান্সারটাকে রিভিশন দেওয়ার পরে যে ভার্সনটা, সেটাকে আপনি বলতে পারেন হচ্ছে ভার্সন 2। অথবা যদি এইটা হয় কত, এটা হচ্ছে ধরেন 10% বা 20%, মানে ফুল অ্যান্সারটাকে মডিফাই করার পরে 5 থেকে 10% মডিফিকেশন করছেন, তাহলে আপনি বলতে পারেন এইটাকেই, পরের যে ভার্সন সেই ভার্সনটাকে বলতে পারেন 1.2। আপনি কি বুঝতে পারতেছেন? আমি অ্যান্সারটা প্রথমবার যেটা লিখলাম সেটা 1, এরপরে এটা আমার যদি হচ্ছে রিভিউটা কী হয়, রিভিউ যদি হচ্ছে ছোট হয়, তাহলে আমি ওটাকে বলতে পারি 1.2। এরকম যদি হচ্ছে আরেকটা রিভিউ আমি তৈরি করি, আবার রিভিউ দেই, আবার রিভিশন দেই, সেটাকে আমি বলতে পারি 1.3। কিন্তু যদি রিভিউটা অনেক বড় হয়, আমি প্রায় 40% বা 60% চেঞ্জ করে ফেলছি, তাহলে সেটা হবে 2। আবার রিভিশন দিয়ে আবার মডিফাই আনলাম, তাহলে সেটা হবে হচ্ছে ভার্সন 3। এতটুকু পার্ট ক্লিয়ার কিনা? তো HTMLও প্রথমবার তৈরি করার পরে, HTMLটাকেও প্রথমবার তৈরি করার পরে কি হয় নাই, HTML5 আসে নাই। প্রথমবার আপনারা চাইলে হচ্ছে HTML এর হিস্টোরি লিখে একটু সার্চ করতে পারেন গুগলে, একটু ডকুমেন্টেশন করতে পারেন। আমরা চাইলে এটা করতে পারি। আপনি যদি এখানে হচ্ছে HTML হিস্টোরি লিখে সার্চ করেন, দেখবেন সুন্দর করে আপনাকে হিস্টোরি বলে দিছে। এই যে আমরা কিছু একটা লিখে যখনই আমরা সার্চ করতেছি, দেখতেছেন এখানে যে একটা AI আছে,
গুগল ক্রোমে বাই ডিফল্ট হচ্ছে জিমিনি এআইটা এখন হচ্ছে দেওয়া থাকে। এই যে গুগল ক্রোমে আপনি কিছু লিখে সার্চ করবেন, এই জিমিনি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার অ্যাসিস্ট্যান্টও। সো আপনি যখনই কিছু একটা লিখে সার্চ করবেন, ও আপনাকে হচ্ছে একটা ব্রিফ দিবে, এবং এই ব্রিফটাও কালেক্ট করে কোন জায়গা থেকে, বিভিন্ন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে ও এই ডাটাটা কালেক্ট করে আপনাকে আগে দেখাবে। এই ডাটাটুকু দেখানোর পরে আপনি চাইলে এইখান থেকেও হচ্ছে অ্যান্সার নিতে পারেন। আবার দেখবেন যে আরও কিছু ওয়েবসাইটের রেফারেন্স দেওয়া এখানে, এই সমস্ত ওয়েবসাইটগুলো আপনি ভিজিট করে আপনি আইডিয়া নিতে পারেন। আমরা তো ওয়েবসাইট ব্রাউজিং এগুলো একটু বুঝি, তাই না? নেক্সট ক্লাসে আপনাদের কিছু এইচডাব্লিউ আছে, একটু এইচডাব্লিউ লেখেন। আপনারা দারাজের ওয়েবসাইট ভিজিট করছেন? হাত তোলেন তো, কারা কারা দারাজের ওয়েবসাইট ভিজিট করছেন? দারাজ ভিজিট করছেন কারা কারা? হাত তোলেন। আচ্ছা, হাত নামান, নামান, লাগবে না। দারাজের ওয়েবসাইট ভিজিট করেন নাই কারা কারা? তারা হাত তোলেন। যে ভাই আমরা দারাজের ওয়েবসাইট ভিজিট করি নাই, হাত তোলেন। ঠিক আছে, হাত নামান। স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন চিনেন? ওই ঘুমায় ঘুমায় যেটা দেখেন ওইটা না, খালি ওই যে স্বপ্ন একটা হচ্ছে ওই যে এসিআই কোম্পানির, একটা হচ্ছে ওই ডিপার্টমেন্ট হচ্ছে স্টোর আর কি। স্বপ্ন ভিজিট করেন নাই কারা কারা? হাত তুলেন। স্বপ্নের ওয়েবসাইটে যান নাই কারা কারা? তারা হাত তুলেন। ওকে, হাত নামান, 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 নামান। ই ভ্যালিরে চিনেন? ধরা তো খান নাই এমনটা তো হইতেই পারে না। ই ভ্যালির ধরা তো সেই রকমের ধরা। কারা কারা ই ভ্যালি ভিজিট করেন নাই? হাত তুলেন। ই ভ্যালি ভিজিট করি নাই? হাত তুলেন। বাহ, আমার ক্লাসে তো অনেক সুফি আছে দেখা যায়। অনেক বড় বড় বুজুর্গ আছে। ভালো ভালো, মাশাল্লাহ। তিনটা ওয়েবসাইটের নাম মনে থাকবে? কি বলছি? স্বপ্ন, দারাজ, ই ভ্যালি। এই ওয়েবসাইট তিনটা হচ্ছে ভিজিট করবেন। নেক্সট ক্লাসের একটা এইচডাব্লিউ থাকবে আপনাদের এটা। এই ওয়েবসাইটগুলো ভিজিট করে ওইখানে বিভিন্ন রকমের যে হচ্ছে সেকশনগুলো, যেমন ওয়েবসাইটের উপরের অংশটা হেডার, তারপরে হচ্ছে ওয়েবসাইটে একটা স্লাইডার, তারপরে বিভিন্ন রকমের হচ্ছে ব্যানার, ওয়েবসাইটে বিভিন্ন রকমের প্রোডাক্ট, এগুলোকে কীভাবে ওরা তৈরি করছে, কীভাবে সাজাইছে, কীভাবে তৈরি করছে, সেটা তো আর বুঝতে পারবেন না, সেটা তো আস্তে আস্তে হচ্ছে কোর্সের মাধ্যমে বুঝবেন। কিন্তু ওই জিনিসগুলো আপনি হচ্ছে একটু ভিজিট করে আসবেন। এটা পসিবল কিনা? সারাদিন খালি ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম আর হচ্ছে টিকটক। টিকটকে অ্যাকাউন্ট আছে কার কার? একটা হাত তোলেন তো। টিকটক নাই? আছে না? ওয়াও, বাহ, পাইছি, দুজনকে তো পাইছি অ্যাটলিস্ট। দারুণ। স্যার টিকটক একটু ভিজিট কমায় ই করেন, কি জানি কয়, ওই ইভ্যালি, দারাজ আর হচ্ছে স্বপ্নর, এই তিনটা ওয়েবসাইট হচ্ছে একটু ভিজিট করবেন আপনারা নেক্সট ক্লাসে। আমি কি বলছি শুনছেন ভাইয়েরা? পুরা করবেন না? কেন বললাম যে এই ওয়েবসাইটগুলো হচ্ছে ভিজিট করতে? কোনো কিছু প্রোডাক্ট অর্ডার দেওয়া লাগবে না। হ্যাঁ, আর যদি হচ্ছে ভাইয়াকে কিছু গিফট করতে চান, মানে আমার কথা বলতেছি, তাহলে করতে পারেন, নো প্রবলেম, নো প্রবলেম। আমার কাছে ইনবক্স করে আমার অ্যাড্রেস হচ্ছে জেনে নিন। বাট মেইনলি ওইখানে টার্গেট থাকবে এইটা যে আপনারা ওই ওয়েবসাইটগুলো ভিজিট করে একটু দেখেন যে ওইখানে কাঠামোগুলো বা ওইখানে কোন সেকশনে পরে কোন সেকশনগুলো হচ্ছে বোঝানো, মানে বসানো হয়েছে। কন্টেন্ট দেখবেন, খালি কন্টেন্ট দেখবেন, বাস এতটুকুই। আপনার পছন্দের কন্টেন্টগুলো আপনি হচ্ছে এখান থেকে দেখবেন, বাস এতটুকুই। পরে আবার কাজ দিব না ওগুলোর উপরেও কাজ আছে। যাই হোক ভাইয়ারা, পুরো যেটা বলতেছিলাম, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা তো আমরা বুঝতে পারছি। আর এই যে এসটিএমএল, এই এসটিএমএলটারই আমরা হচ্ছে HTML5 শিখব। আর এই এসটিএমএলটা একদিনে কিন্তু HTML5-এ আসে নাই, একদিনে আসে নাই, আসে দেখেন এখানে একটা হিস্টোরি বলে দিছে। সবার প্রথম HTML1, তারপর HTML2, HTML3, 4, 4.1, 5, এই যে HTML5। আজকে HTML5 শিখতেছেন, আপনি কি বলতে পারবেন যে কালকে HTML6 আসবে না? বলতে পারবেন এটা? আমরা শুনতেছি খুব অচিরেই HTML6 আসতে যাচ্ছে। এখন আমরা তো কোর্সের ভিতরে তো শিখবো হচ্ছে HTML5। কেন? কারণ HTML6 এখনও হচ্ছে লঞ্চ হয় নাই। আপনি যখনই যে ল্যাঙ্গুয়েজটা শিখবেন সেটার লেটেস্ট ভার্সন যেটা, দেখেন HTML5-এর আগেও কিন্তু HTML-এর অনেকগুলো ভার্সন ছিল, HTML1। এখন কি আপনি HTML1 থেকে শেখা শুরু করবেন? 1, 2, 3, 4 এইভাবে করে হচ্ছে সবগুলো শিখবেন? 1, 2, 3, 4 শিখবেন আপনি? কোনো দরকারই নেই আপনার। আপনি যখন যে টাইমে আছেন ওই টাইমের লেটেস্ট যে ল্যাঙ্গুয়েজটা আপনি সেটা শিখবেন। আমরা বর্তমানে HTML শিখবো, আর বর্তমানে HTML হচ্ছে 5 চলতেছে, আমরা HTML5 শিখবো। কিন্তু খুব শীঘ্রই HTML6 চলে আসতে পারে। তখন কি হবে? শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। ক্লাসে আমি আপনাদেরকে আমার মতন কিছু পার্ট প্র্যাকটিস করাবো।
এবং এইটা করানোর পরপরই আপনাদেরকে ডকুমেন্টেশন পড়াইতে নিয়ে যাব। ডকুমেন্টেশন পড়াইতে কই যেতে পারি, বিভিন্ন ওয়েবসাইট আছে। ম্যাক্সিমাম সময় আমরা সবচেয়ে বেশি হচ্ছে যেই ওয়েবসাইটটা দেখি ডকুমেন্টেশনের জন্য সেটা হচ্ছে W3 স্কুল। অনেকেই আপনারা এই ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় আছে, অনেকেরই হচ্ছে পরিচয় নাই, নো প্রবলেম, আমি কয়দিন পরেই আপনাদেরকে পরিচয় করাবো। কোড মুখস্থ করার কোনো বিষয় না, আপনি কোড মুখস্থ করতে যাবেন না, আপনি জাস্ট এখান থেকে হচ্ছে ডকুমেন্টেশন পড়বেন। এই ডকুমেন্টেশনটা আমিই পড়াবো আপনাদেরকে, কোন জায়গায় কতটুকু লাগবে আমিই পড়াবো। বাট আমি পড়ায় দিয়ে যখন আপনাদেরকে স্ট্যাবল একটা পর্যায়ে নিয়ে এসে ছেড়ে দিব, তার মানে কিন্তু আপনি আর ডকুমেন্টেশন পড়বেন না, বিষয়টা কিন্তু এমন হবে না। যখনই কোনো একটা ল্যাঙ্গুয়েজে বা কোনো একটা পার্টে কোনো একটা জায়গায় ভুলে গেছেন, নতুন করে আবার যখন দেখতে হবে, নতুন একটা ল্যাঙ্গুয়েজের আপডেট আসছে, আজকে HTML5 ছিল, কালকে হচ্ছে 6 আসছে, আপনি কি আবার এই ডকুমেন্টেশনগুলো পড়লে, এগুলো কি দেখে, এগুলো বুঝে কি কাজ করতে পারবেন না? আমি আমার মতন করে ফার্স্টে ব্রিফ দিব, আমার মতন করে ফার্স্টে বুঝাবো, ওই কাজগুলো ফার্স্টে করবেন। এরপরে আমার সাথে যাবেন ডকুমেন্টেশন পড়তে, ডকুমেন্টেশনে পড়া দিব, এরপরে ডকুমেন্টেশনের হচ্ছে কাজগুলো করে জমা দিবেন। এরপরে একটা সার্টেন টাইম পরে আমি হচ্ছে অন্য আরেকটা টপিকে চলে যাব, বাট আপনি কন্টিনিউয়াসলি এইভাবে ডকুমেন্টেশন পড়ে পড়ে কাজ করতে থাকবেন। এইটা ডেভেলপারদের লাইফস্টাইল। যদি আপনার মনে হয় যে না আমি ডকুমেন্টেশন পড়বো না, তাহলে আপনি ডেভেলপার হিসেবে আপনি কাজ করতে পারবেন না। আর ডকুমেন্টেশনগুলো এগুলো সব ইংরেজি ভাষায় দেওয়া, আপনাকে একটু ইংরেজি ভাষায় একটু অ্যাক্টিভ হইতে হবে। যদি কোনো একটা পার্ট না বুঝি, ভাই আমি তো এই লাইনে কী বুঝলো, মানে কে বলছে আমি হচ্ছে বুঝি নাই, আপনি এটা কপি করেন, কপি করে নিয়ে আপনি গুগল ট্রান্সলেটরে হচ্ছে এটাকে ফেলে দেন। দেখেন এখানে ইংরেজি দেওয়া, এখানে বাংলা দেওয়া। সো আমি যখন হচ্ছে ইংরেজি পার্টটা এখানে পেস্ট করে দিব, ও আমাকে হচ্ছে বাংলা বলে দিবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু ও একটু উল্টাপাল্টা ফরেনার টাইপের হচ্ছে বাংলা বলবে আপনাকে, ওগুলো একটু হচ্ছে নিজ মেধা খাটায় আপনাকে হচ্ছে এগুলো একটু ঠিক মতন বুঝে নিতে হবে যে এখানে কী বলতে পারে। অথবা হচ্ছে যেই ওয়ার্ডের মিনিংটা আপনি বুঝতেছেন না, সরাসরি সেই ওয়ার্ডটা লেখে আপনি কী করতে পারেন, আপনি এখানে হচ্ছে সার্চ করতে পারেন, সরাসরি আপনার হয়ে ওই ওয়ার্ডের হচ্ছে মিনিংটা এখানে, অর্থটা হচ্ছে এখানে বলে দিবে। বাস ওইটা দেখেই হচ্ছে আপনি বুঝে যাবেন। একটু এগুলো শিখতে হবে ভাইয়েরা, কাজ করতে হবে, একটু স্মার্ট হন, ইনশাল্লাহ আপনারা অনেক স্মার্ট। ওইটাকেই হচ্ছে জাস্ট একটু এবার গাইডে আনেন, লাইনে আনেন। তার মানে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের লেটেস্ট যে ভার্সন সেটা শিখবো, আর বর্তমানে আমরা HTML5টা এখন শিখবো, এটাই HTML এর লেটেস্ট ভার্সন। তো HTML একদিনে এইখানে আসে নাই, HTMLও কী করছে, ধাপে ধাপে নিজেকে উন্নত করছে। প্রথম যেদিন HTML বের করে 1991 সালে, তখন হচ্ছে ওরা এটার নাম দেয় হচ্ছে HTML ভার্সন 1। এরপরে আস্তে আস্তে বর্তমান ভার্সন HTML5-এ উপনীত হয়েছে। 2014 সালে হচ্ছে HTML5টা হচ্ছে লঞ্চ হয়েছে, যে এখানে দেখেন বলে দিছে ওরা। এবং আরও কিছু পার্ট আছে, XHTML, HTML, এত কিছু আমাদের লাগবে না, হিস্ট্রিটা খালি একটু আপনারা বাসায় একটু রিডিং করবেন, একটু রিডিং করবেন জাস্ট ইংরেজিতে চালু হওয়ার জন্য। তার মানে আমরা এখানে হচ্ছে ডেফিনেশনটা পাইছি, হোয়াট ইজ HTML, এবং তার সাথে হচ্ছে আমরা HTML এর ভার্সনটা পাইছি, তাই না? সো এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো ভার্সন দিয়ে দিয়ে প্রতিনিয়ত দেখা যাচ্ছে হয়তো হচ্ছে আপডেট হচ্ছে, অনেক দিন পর হইতে পারে, খুব তাড়াতাড়িও হইতে পারে। সো এবার আরেকটা বিষয়, সেটা হলো আমরা যে কোডিংটা করব তার কী হবে। আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, একটা ওয়েব পেজ তৈরি করলাম, হতে পারে একটা ব্লগিং টাইপের ওয়েবসাইট, হতে পারে হচ্ছে একটা পার্সোনাল পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট, একটা নিউজ পোর্টাল টাইপের ওয়েবসাইট, একটা কমার্স টাইপের ওয়েবসাইট হতে পারে। তো যখনই আপনি ওয়েবসাইটটা তৈরি করবেন, তৈরি করার পরপরই আপনি হচ্ছে ক্লায়েন্টকে ওটা দিবেন না, আপনি কী করবেন, টেস্টিং করবেন। সো প্রথম যেদিন আপনি তৈরি করলেন ওইটা হলো আপনার ভার্সন 1, এরপরে এটাকে আবার যখন মডিফাই করলেন, রিভিশন দিয়ে, এটা 1.2ও হতে পারে, অথবা হচ্ছে দেখা যেতে পারে সরাসরি 2 ভার্সনও হতে পারে। আর এই যে ভার্সনগুলো আমরা যে বিভিন্ন যে ভার্সন আমরা যে করতেছি, আমরা যে প্র্যাকটিস পারপাসে হচ্ছে কাজগুলো করতেছি, এই কাজগুলো করব কই আমরা? এই কাজগুলো করার জন্য আমরা আমাদের কম্পিউটারটাকে ব্যবহার করব, আমরা আমাদের কম্পিউটার ব্যবহার করব। দেখেন এই যে আমাদের কম্পিউটারে, এটা কি আমাদের ডেস্কটপ না? ডেস্কটপ, এই ডেস্কটপে আপনার কম্পিউটারের প্রজেক্ট ফোল্ডার রাখবেন না। এই ডেস্কটপ ও থাকে সবসময় আপনার কার আন্ডারে, আর ডেস্কটপ থাকে হচ্ছে আপনার এই সি ড্রাইভের আন্ডারে। এই যে দেখেন এটা আমাদের হচ্ছে দিস পিসি, এই সি ড্রাইভ, সাধারণত সি ড্রাইভে আমরা আমাদের উইন্ডোজটাকে হচ্ছে সেট আপ দিই, আমাদের অপারেটিং সিস্টেমটা হচ্ছে এই ডেস্কটপে থাকে। সো ডেস্কটপটার আওতাতেই কিন্তু হচ্ছে আপনার কি, এই হচ্ছে এই যে এই ডেস্কটপটা, এটা কিন্তু হচ্ছে আপনার এই সি ড্রাইভের আওতায়। আবার এই সি ড্রাইভ, এইটার ভিতরেও আপনারা কী করবেন না, কোনো প্রজেক্ট ফোল্ডার তৈরি করবেন না। আমরা যে প্রজেক্টগুলো করব, প্রজেক্ট করার জন্য আমরা কি করব, আমরা আমাদের কম্পিউটারকে ব্যবহার করব। কম্পিউটারে সি ড্রাইভ বাদে অন্য যে কোনো ড্রাইভ, একটা ফাঁকা ড্রাইভে আপনি যাবেন, এই ফাঁকা ড্রাইভের ভেতরে আপনি একটা কী করবেন, একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ওই ফোল্ডারের ভেতরে আপনার প্রজেক্ট ফোল্ডারগুলো, আরও ছোটো ছোটো যে প্রজেক্ট ফোল্ডারগুলো হবে সবগুলো আপনি রাখবেন, অর্গানাইজড করে রাখবেন। সো যদি আপনি সি ড্রাইভে রাখেন তাহলে কী হবে, সমস্যা হবে, কম্পিউটার যখন হচ্ছে ক্র্যাশ করবে এগুলো চলে যাবে।
অনেকে চিন্তা করে যে ভাই আমরা পোর্টেবল ড্রাইভে রাখবো, না, পোর্টেবল ড্রাইভে রাখলেও হচ্ছে ঠিক মতন কাজ করতে পারবেন না আপনি। যখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ডাইনামিক হবে, ধরেন হচ্ছে আপনি পিএইচপি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি কাজ করেন, আপনি হচ্ছে পোর্টেবল ড্রাইভ দিয়ে কাজ করতে পারবেন না। সো পোর্টেবল ড্রাইভও ব্যবহার করতে পারবেন না, আপনাকে আপনার কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে সেগুলোই ব্যবহার করতে হবে, ফাঁকা একটা ড্রাইভে আপনি কাজ করবেন। তো এটা গেল একটা পার্ট। আরেকটা বিষয় বলি, আপনার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটাকে গিটহাবেও রেখে দিবেন। আমি যখন আপনাদেরকে প্র্যাকটিস পারপাসে বিভিন্ন কাজ দিব, এই কাজগুলো করে করে আপনারা আমাকে গিটহাবে সাবমিট করবেন। আপনাদের সাথে কি গিটহাবের পরিচয় আছে অলরেডি? এবং আপনাদেরকে বলছিলাম অলরেডি যে আমার গিটহাবের এই প্রোফাইলটাকে আপনারা সবাই ফলো করে রাখবেন। অনেকে করছেন বাট ম্যাক্সিমামই করেন নাই। অবশ্যই এটা ফলো করে রাখবেন। আমি আমার গিটহাবে বেশ কিছু রিপোজিটরি তৈরি করে রাখছি। এই রিপোজিটরিগুলো হচ্ছে ফ্রি, আপনাদের জন্যই এগুলো তৈরি করা। এগুলো তৈরি করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা সাপোর্ট পান। এবং এইখান থেকে আমি আপনাদেরকে বেশ কিছু ব্লগ সময়ে সময়ে আমি আপনাদেরকে এখান থেকে পড়া দিব, আপনাদের SW দিব। এগুলো করে করে আমাকে হচ্ছে জমা দিতে হবে। যেমন দেখেন, এই সিম্পল একটা এক্সাম্পল এখানে দেখাই। এটা একটা হোভার, একটা এলিমেন্টের উপরে আপনি মাউসের কার্সর রাখবেন, এই যে এলিমেন্টটা হচ্ছে বড় ছোট হচ্ছে, সিম্পল একটা হচ্ছে হোভার ইফেক্ট এখানে দেওয়া। তো এই টাইপের এক্সাম্পলগুলো আপনিও করবেন, করে করে আপনার গিটহাবটাকে আপনি ভারী করবেন। সো অনুগ্রহ করে গিটহাবটাকে ফলো করে রাখেন। আমি খুব শীঘ্রই আপনাদেরকে আমার গিটহাব থেকেও হচ্ছে বেশ কিছু পড়া দিব, বেশ কিছু কাজ দিব, এখান থেকেও হচ্ছে কাজ করতে হবে আপনাদের। সো আমরা আমাদের প্রজেক্টগুলোকে কম্পিউটারে রাখবো, নাম্বার 1। নাম্বার 2, SW হিসাবে, SW মানে বুঝেন তো, হোমওয়ার্ক। আপনাদের ক্লাসে যে পড়াগুলো দিছি বা বিভিন্ন রকমের যে টেস্টগুলো দিব, সেই টেস্টগুলো আপনারা আপনাদের কম্পিউটারে করার পরে সেই প্রজেক্টটাকে আবার হচ্ছে আপনাদের সাবমিট করতে হবে এই গিটহাবের মাধ্যমে। এখন গিটহাবের মাধ্যমে কীভাবে সাবমিট করবো ভাইয়া? এই যে ফিচার্ড পোস্টে যাবেন, অথবা এইখান থেকেই হচ্ছে ডিসকাশন থেকেই বের করতে পারবেন। এই যে এখানে একটু স্ক্রল করেন, এই যে স্লাইডার, এটা কিন্তু একটা স্লাইডার। এটা হচ্ছে গত ক্লাসের ভিডিও, তার আগের ক্লাসের ভিডিও। এই পোস্টটা আপনি নতুন একটা লিঙ্কে ওপেন করেন। আপনারা অলরেডি এইখান থেকেই দেখছেন যে আমি আপনাদেরকে এই জায়গাতে হচ্ছে এই যে গিটহাবের প্লেলিস্ট দিছি। ভিডিওটা একটু পুরাতন, কিছুটা আইকন টাইকন একটু চেঞ্জ হয়েছে, বাট এইটা দিয়েই আপনারা কাজ করতে পারবেন। আর হ্যাঁ, যদি আমি পারি আবার খুব শীঘ্রই হচ্ছে ভিডিওটাতে কিছু হচ্ছে আপডেট বা মডিফিকেশন আনবো। সো এখানে 7টা বা 8টার মতন ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা দেখেই গিটহাবে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করা যায় বা কীভাবে কাজ করা যায়, এখানে আপনারা হচ্ছে একটা ব্রিফ পাবেন। অনুগ্রহ করে এই ভিডিওটা পুরোটা হচ্ছে ভালো করে দেখেন। আপনাদের গিটহাবে খুব বেশি কাজ করতে হবে, খুবই বেশি। আপনার যদি গিটহাব অ্যাকাউন্ট ঠিক মতন না থাকে, আপনাকে হচ্ছে জবের জন্য হচ্ছে হায়ার করা হবে না। আপনি দেখবেন যে হচ্ছে আপনাকে হায়ার করতেছে না কেউ। ওকে, সো অনুগ্রহ করে গিটহাবটাকে গুরুত্ব দিন। আরও পরে হচ্ছে আমি আবার গিটহাব নিয়ে আরও বেশ কিছু আলোচনা করবো না পরে ইনশাল্লাহ। সো এখন যেখানে ছিলাম ওই জায়গাটাতে চলে যাই আমরা আবার। আমরা এস্টিমেলের ডেফিনেশন, এস্টিমেলের ভার্সন এবং ভার্সন, আমাদের প্রজেক্টের ভার্সনের জন্য আমরা ব্যবহার করবো কোনটা? কমেন্ট করেন সবাই, কমেন্টে উত্তর দেন। কী ব্যবহার করবো আমরা? টাইপ করেন। গিটহাব কী ব্যবহার করবো আমরা? আমাদের এই যে কোডিং বা বিভিন্ন কোড করে করে সাবমিট করবো, কিভাবে আমরা? গিটহাব। ওকে, এখন আমরা আসেন পরের পার্টে যাই। পরের পার্টে আমাদের কাজ কি? তো আমরা তো একটা প্রজেক্ট করবো, তাই না? একটা প্রজেক্ট করবো, তো এই প্রজেক্ট আমরা কীভাবে করবো? খেয়াল করবেন, যখনই আপনি একটা প্রজেক্ট করতে যাবেন, ভাইয়েরা পুরো খুব মনোযোগ দেন এদিকে, কমেন্ট অফ করে দেন। যখনই আপনি একটা প্রজেক্ট করতে যাবেন, আপনাকে আগে একটা প্রজেক্ট ফোল্ডার রেডি করতে হবে, নাম্বার 1। এই প্রজেক্ট ফোল্ডারের ভেতর আপনাকে হচ্ছে প্রজেক্টের ফাইলগুলো রেডি করতে হবে, নাম্বার 2। নাম্বার 3তে এসে এইবার আপনাকে হচ্ছে এখানে কোডিং করতে হবে, কোড করে করে কাজগুলো করতে হবে। কোডিংগুলো আমার মাধ্যমে আপনারা ইনশাল্লাহ এখানে আমি আপনাদেরকে শেখাবো, আবার ডকুমেন্টেশনে পড়বো। আমি আবার বলতেছি, প্রজেক্ট করার জন্য সবার প্রথমে প্রজেক্টের ফোল্ডার তৈরি করতে হবে, তারপরে প্রজেক্টের ফোল্ডারের ভেতরে প্রয়োজনীয় ফাইলগুলো রেডি করতে হবে, এবং তারপরে হচ্ছে আমরা আমাদের কোডিং শুরু করব। আর এই কোডিং শুরু করতে গেলে কিন্তু আমাদের আবার হচ্ছে আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে এডিটর, কোড এডিটর যেটা আমরা বলে থাকি। তো প্রথম কথা হচ্ছে ফোল্ডার কেন তৈরি করবো ভাইয়া? আমি একটা প্রজেক্ট করতে যাচ্ছি, সো প্রজেক্ট ফোল্ডার আমার কেন দরকার? আপনি যে প্রজেক্টটা তৈরি করবেন ওই প্রজেক্টের ভেতরে অনেকগুলো ফাইল থাকতে পারে। আমরা তো HTML এর মাধ্যমে হচ্ছে কোডিং শুরু করব, তো আমার অনেকগুলো HTML কোডিংয়ের ফাইল থাকতে পারে।
তো আপনি ধরেন ধরেন যে হচ্ছে আপনি কী করলেন, আপনি ডেস্কটপে এসেই আপনি কোডিং শুরু করলেন। প্রথমত আমি আবার বলতেছি ডেস্কটপে করবেন না, এবং তার সাথে আবারও বলতেছি সি ড্রাইভেও করবেন না, অন্য কোনো একটা ড্রাইভে অন্য কোনো একটা জায়গায় একটা লোকেশন বানিয়ে দিবেন, সেই জায়গায় আপনি করবেন। সো ধরেন আপনি প্রজেক্ট ফোল্ডার তৈরি করলেন না, যদি প্রজেক্ট ফোল্ডার না তৈরি করেন, আপনার প্রজেক্টে তো অনেক ফাইল থাকতে পারে, এরকম অনেকগুলো ফাইল থাকতে পারে, দেখে বোঝা যায় এখানে অনেকগুলো ফাইল, অনেকগুলো ফোল্ডার যে তৈরি করা আছে, বোঝা যায় না? অনেক ফাইল ফোল্ডার। আপনি নিজেই কতক্ষণ পরে হারায় যাবেন যে আপনার এই প্রজেক্টের জন্য, মানে আপনার প্রজেক্টের জন্য আপনার কোন জায়গায় কোন ফোল্ডার কোন ফাইল আছে আপনি নিজেই হারায় যাবেন। এটা কি ভালো হবে? মোটেও না। তো আমাদের প্রজেক্টগুলোকে অর্গানাইজড রাখতে হবে, আর প্রজেক্টগুলোকে অর্গানাইজড রাখার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করা। ক্লিয়ার? তো সবার প্রথমে প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব, এবং এই প্রজেক্ট ফোল্ডারে আমাদের একটা কী করতে হবে, ফোল্ডারে একটা নেম দিতে হয়। খেয়াল রাখবেন এই ফোল্ডারের নেমটা হইতে হবে হচ্ছে রেলিভেন্ট। রেলিভেন্ট মানে বুঝেন? প্রাসঙ্গিক। প্রজেক্ট ফোল্ডার যেটা তৈরি করবেন সেই প্রজেক্ট ফোল্ডারের নামটা হতে হবে হচ্ছে রেলিভেন্ট, প্রাসঙ্গিক। যেমন ধরেন আপনি দারাজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, দারাজের একটা ওয়েবসাইট, দারাজের জন্য একটা প্রজেক্ট, তাহলে সেই প্রজেক্টের নামটা কী দিতে পারেন? সেই প্রজেক্টের নাম আপনি দারাজ দেন। এখন আপনি যদি ওইটার নাম দারাজ না দিয়ে আপনি যদি বলেন এবিসি, এবিসি রাখতে পারবেন আপনি, কিন্তু আপনার কি মনে থাকবে প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে কোন জায়গায় কী করছেন? মনে থাকবে না তোরে ভাই। তো আপনি কেন হচ্ছে দারাজের প্রজেক্ট ফোল্ডার নাম এবিসি রাখবেন? আপনি দারাজের প্রজেক্ট ফোল্ডারটার নাম ধরেন হচ্ছে আপনি রাখতে পারেন দারাজ ওয়েব, অথবা হচ্ছে দারাজ, জাস্ট দারাজ, এরকম করেই রাখতে পারেন। তার মানে প্রজেক্ট ফোল্ডারের নাম রেলিভেন্ট হইতে হবে। আরেকটা বিষয়, প্রজেক্ট ফোল্ডার নামের মাঝখানে স্পেস হবে না। প্রজেক্ট ফোল্ডারে যদি হচ্ছে মাল্টিপল ওয়ার্ড হয়, যেমন ধরেন দারাজ ওয়েবসাইট, এরকম মাঝখানে হচ্ছে দারাজ ওয়েবসাইট এই যে লিখলেন না, মাঝখানে স্পেস থাকবে না। এই স্পেস রাখলে সমস্যা কি? আপনি আপনার প্রজেক্টে যে ফাইলগুলো তৈরি করবেন, যে ফোল্ডারগুলো তৈরি করবেন, ওইখানে যদি স্পেস থাকে, এই স্পেসটা ইউআরএলে যখন রান হয়, এগুলো সব ইউআরএলে রান হবে। এই যে ওয়েবসাইটের এটা কি, এটা কি হচ্ছে ইউআরএল বলি আমরা, ইউআরএল। ইউআরএল মানে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সো এই যে ইউআরএল, দেখেন এখানে একটা ইউআরএল হচ্ছে জেনারেট হয়েছে এই যে সার্চের এগেনস্টে। এই যে ইউআরএলে না কি হয়, যখন আপনি হচ্ছে একটা স্পেস দিবেন আপনার ইউআরএলে, আমি দেখাই জাস্ট, একটা %20 নামে একটা সিম্বল হচ্ছে জেনারেট হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন %20, এরকম কিছু হচ্ছে সিম্বল বা কিছু ক্যারেক্টার হচ্ছে জেনারেট হয়। কিসের জন্য? আপনার এই প্রজেক্ট ফোল্ডারের নামের মাঝখানে স্পেস থাকার জন্য। তার মানে আমরা যখন প্রজেক্ট ফোল্ডার তৈরি করবো এটা রিলিভেন্ট হইতে হবে। যেমন দারাজের জন্য একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করব, দারাজের একটা ওয়েবসাইট তৈরি করতেছি, তাহলে ওয়েবসাইটের নাম হবে হচ্ছে দারাজ। যদি মাল্টিপল ক্যারেক্টার থাকে, দারাজ ওয়েবসাইট এরকম যদি হচ্ছে 2টা ওয়ার্ড হয়, মাঝখানে স্পেস রাখবো না, চাইলে হাইফেন দিতে পারেন অথবা আন্ডারস্কোর দিতে পারেন। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ধরেন আমি এখানে পুরোটা একসাথেই লিখলাম, দারাজ ওয়েবসাইট লিখলাম, এভাবে একসাথে লাগায় লেখা যায়। কিন্তু আরেকটা বিষয় হলো যে প্রজেক্ট ফোল্ডারের এই নামগুলো সব ছোট হাতের অক্ষর রাখতে হবে। এটাও লিখে নেন আপনারা, আপনার প্রজেক্টের প্রজেক্ট ফোল্ডার এবং প্রজেক্টে যাবতীয় যত ফাইল হবে, ইভেন ফাইল এক্সটেনশন, সবগুলোর নাম ছোট হাতের অক্ষরে হইতে হবে। দেখেন তো এই যে এটা টিএক্সটি না, টিএক্সটি মানে কি? টিএক্সটি হচ্ছে একটা ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন মানে হচ্ছে এই ফাইলটা কী টাইপের কন্টেন্ট ধারণ করে সেটা দেখে বোঝা যায়। আপনি কি বলতে পারবেন যে একটা ছবি, আপনি একটা ছবি তুললেন, ওই ছবির এক্সটেনশনটা কী হয়, ইমেজের এক্সটেনশন কী হয়? আপনারা ছবি তুলছেন না, বিভিন্ন ছবি নিয়ে কাজ করছেন না, কমেন্ট করে দেন, সরাসরি কমেন্ট করেন। জেপিজি, জেপিইজি, পিএনজি, এগুলো খেয়াল করেন নাই কখনো? আপনারা অডিও, মানে অডিওতে, মানে অডিও হচ্ছে ওই যে ওয়াজ বা হচ্ছে এরকম বেশ কিছু হচ্ছে সূরা, এগুলো শুনেন না? অডিও ফাইলগুলোর হচ্ছে আপনার এক্সটেনশন কী হয়? MP3। ভিডিও ফাইল দেখেন না বিভিন্ন রকমের, ভিডিও ফাইলের হচ্ছে এক্সটেনশন কী হয়? MP4। আপনারা কেউ মাইক্রোসফট ডক নিয়ে কাজ করছেন? ডক, মাইক্রোসফট ডকে দেখবেন, মাইক্রোসফট ডকেরও হচ্ছে কীরকম আছে, এরকম ফাইল এক্সটেনশন আছে, ডক, ডক এক্স আছে না এরকম? তো আপনি আপনার এই ফাইলের নাম এবং ফাইলের এক্সটেনশন সব যদি ছোট হাতের অক্ষরে না রাখেন, আপনি বিপদে পড়বেন। সার্ভারে বড় হাতের অক্ষর, বড় হাতের এক্সটেনশন কাজ করে না। ভাইয়েরা পুরা, আমি কি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝাইতে পারছি? তার মানে আমরা হচ্ছে ফাইলের নামটা রিলিভেন্ট রাখবো, ছোট হাতের অক্ষরে রাখবো অবশ্যই, মাঝখানে স্পেস দিব না, নাহলে কী হবে, পরবর্তীতে একটু সমস্যা হতে পারে। আমি আপনাদেরকে একটু পরে আবার প্রশ্ন করার সময় দিব।
সো এটা তো গেল হচ্ছে কি আমার ফাইলের ফোল্ডার নাম কেমন হবে, ফাইলের নাম কেমন হবে। এবার আসেন আমরা কী কী ফাইল তৈরি করব। আমরা HTML কোডিং করব কিন্তু। সো আমাদের এখানে HTML ফাইল লাগবে। তো আমরা একটা ফাইলের নাম তৈরি করব, মানে সবার প্রথমে আপনি যখন হচ্ছে HTML প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করতে যাবেন, সবার প্রথমে আপনাকে ইন্ডেক্স নামে, আপনার প্রজেক্টে ইন্ডেক্স নামে একটা ফাইল তৈরি করতে হবে। এটার নাম অবশ্যই ইন্ডেক্স হইতে হবে। আর আমরা HTML কোডিং করব, সেই কারণে এটার এক্সটেনশন হবে হচ্ছে .html। এই .html এইটার মানে আমরা বুঝবো যে আমাদের ফাইলটা একটা HTML ভার্সন হতে যাচ্ছে, একটা HTML ফাইল হতে যাচ্ছে। আমরা এখানে যে ফাইলটা তৈরি করতে যাচ্ছি তার ভেতরে HTML টাইপের ডাটা বা HTML টাইপের কন্টেন্টগুলো আমরা রাখতে পারবো। এই .html হচ্ছে একটা এক্সটেনশন, ফাইল এক্সটেনশন। সো যেহেতু HTML এ কোডিং করব, HTML ফাইল হবে, এই কারণে এক্সটেনশনটাও .html। কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন যে আমার এই যে ফাইলের নামটা, প্রথম আমি আমার প্রজেক্ট ফোল্ডারে প্রথম যে ফাইলটা তৈরি করলাম, আমার প্রজেক্ট ফোল্ডার প্রথম যে ফাইলটা তৈরি করব সেটার নাম হচ্ছে কেন ইন্ডেক্স হবে? এটা বলতে পারবেন কেউ? বলতে পারলে হাত তোলেন। কেন এটা ইন্ডেক্স? অন্য নামও তো হইতে পারতো। যেমন ধরেন আপনি এটার নাম ইন্ডেক্স না রেখে বলতে পারতেন home.html, পারতেন না বলতে? বলতে পারতেন main.html, পারতেন না বলতে? কিন্তু এটার নাম কেন ইন্ডেক্স? আমি বলে দিই, শোনেন। আপনি এই প্রজেক্টটা কমপ্লিট করার পরে কোথায় রাখবেন? কোনো একটা সার্ভারে রাখবেন। সার্ভার না এই হোম, মেইন বা অন্য কোনো নাম, এগুলো কোনো নাম চিনে না। সাধারণত যখন আমরা একটা ফাইল সার্ভারে রাখি, সার্ভারকে বলা থাকে যে যখনই আমার কোনো ইউজার আসবে তুমি কি করবা, তুমি আমার এই ওয়েবসাইটের মেইন যে হোম পেজ, মেইন যে পেজটা সেটা হচ্ছে তার সামনে তুলে ধরবা। আর সার্ভার বুঝে কীভাবে এই জিনিসটা? আমরা যখন প্রজেক্ট করি আমাদের ওয়েবসাইটের হচ্ছে মেইন যে পেজটা, হোম যে পেজটা, ওয়েবসাইটের হচ্ছে ইম্পর্ট্যান্ট যে পেজটা, যেখান থেকে হচ্ছে আমরা আমাদের ইউজারকে প্রথমে হচ্ছে আমরা দেখাই, প্রথমে হচ্ছে ইউজারকে ল্যান্ড করাই, প্রথম যে পেজটা হচ্ছে আমরা ইউজারকে ভিজিট করতে দিই, সেটার নামটা আমরা হচ্ছে ইন্ডেক্স আকারে লিখে দিই, ইন্ডেক্স। ইন্ডেক্স ফাইল আপনার ফুল প্রজেক্টে একটাই হবে, মাল্টিপল হইতে পারবে না। যদি আপনি বলেন ভাইয়া আমি আমার ইন্ডেক্সের নাম ইন্ডেক্স 1 রাখবো, একটা নাম রাখবো ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3, একটাও কাজ করবে না। ইন্ডেক্সের নাম আপনার ওয়েবসাইটের মেইন পেজের নাম, আপনার ওয়েবসাইটের হোম পেজের নাম, বা আপনি আপনার ইউজারকে যেই পেজে প্রথম নিতে চান সেই পেজটার নাম হচ্ছে আপনার ইন্ডেক্স হইতে হবে সরাসরি। সো যখন আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের মেইন পেজটাকে এভাবে index.html নামকরণ দিয়ে আপনি তৈরি করে ফেললেন, ইন্ডেক্স নাম দিলেন, এরপরে এই প্রজেক্টটাকে যখন আপনি সার্ভারে রাখলেন, সার্ভারে যখনই একজন ইউজার আসবে সার্ভার কী করবে? সার্ভারকে বলা আছে এই ওয়েবসাইটে যখনই কেউ আসবে তখনই তুমি এই ওয়েবসাইটের হোম পেজটা তার সামনে তুলে ধরবা। এখন সার্ভার বুঝে কীভাবে যে কোনটা হোম পেজ? আমার ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকতে পারে, থাকতে পারে না? ধরেন আমার ওয়েবসাইটে হচ্ছে একটা অ্যাবাউট আসের পেজ দরকার, আমি সেটার নাম about.html রাখতে পারবো। আমার একটা কন্ট্যাক্টের হচ্ছে পেজ দরকার, আপনি ওইটার নাম contact contact.html রাখতে পারবেন। বাট হোম পেজের নাম আপনাকে মাস্ট ইন্ডেক্স রাখতেই হবে। আর এই ইন্ডেক্স পেজের সাথে কী হয় জানেন? অ্যাবাউট বা কন্ট্যাক্ট এগুলো হচ্ছে মেনু বার আকারে কানেক্ট করা থাকে। একটু আগে আপনাদেরকে উইকিপিডিয়া দেখাইছিলাম, মনে আছে? উইকিপিডিয়া, এই যে উইকিপিডিয়া, এই যে দেখেন উইকিপিডিয়াতেও হচ্ছে দেখেন এখানে এই যে বিভিন্ন হচ্ছে পেজ, এখানে হচ্ছে কি কানেক্ট করা। ফার্স্টে আমাদেরকে হচ্ছে এই যে wikipedia.org-তে যদি যাই, এই যে দেখেন উইকিপিডিয়ার হচ্ছে মেইন পেজে আমাদেরকে নিয়ে যাবে, মেইন পেজে নিয়ে যাচ্ছে। এরপরে এখানে দেখেন এগুলো হচ্ছে মেনু বার, এই মেনু বারে ক্লিক করে করে আমরা বিভিন্ন রকমের আরও অন্যান্য পেজ হচ্ছে আমরা নেভিগেট করতে পারি, আমরা নেভিগেট করতে পারবো। সো হোম পেজ index.html এই নামটা দিয়ে রাখবো। সার্ভারে যখনই হিট হবে সার্ভার খুঁজবে হোম পেজ কে আছে, আর ও বুঝবে কীভাবে কোনটা হোম পেজ? ও যার নাম ইন্ডেক্স দেখবে ও তাকেই কী করবে, ইউজারের সামনে হচ্ছে তুলে ধরবে। ভাইয়েরা আমি কি এই পার্টটা বুঝাইতে পারছি? ফোল্ডার এবং ফাইলের নামগুলো কীভাবে রাখতে হবে, এবং তার সাথে মেইন যে ফাইলটা, সবার প্রথম যে ফাইলটা তৈরি করব সেটার নাম কী হবে? ইন্ডেক্স। আর ইন্ডেক্সটাই আমাদের হোম পেজকে রিপ্রেজেন্ট করতেছে। এবং আমার ওয়েবসাইটে যদি অন্যান্য আরও পেজ থাকে সেই পেজগুলোর নাম আমি অ্যাবাউট বা কন্ট্যাক্ট ইত্যাদি ইত্যাদি নামে রাখতে পারবো। শুধু এতটুকু করলেই হবে না, আমরা সিএসএসের কোডিং করব। সো আমাদের সিএসএসের বিভিন্ন ফাইল থাকবে, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের ইমেজেস থাকতে পারে। সো ইমেজেসের হচ্ছে এখানে ফোল্ডার বা ফাইল থাকবে, আরও অন্যান্য আনুষঙ্গিক অনেক কিছু। যেমন আপনার ওয়েবসাইটে ফন্ট থাকবে না, বিভিন্ন রকমের ফন্ট নিয়ে আপনি কাজ করবেন। আবার বিভিন্ন রকমের হচ্ছে অ্যাসেট বা ভেন্ডর ফাইল নিয়ে আপনি কাজ করবেন, সেগুলো আস্তে আস্তে আমরা পরে দেখব। তো চলেন আমরা এই যতটুকু পার্ট বললাম এতটুকু পার্ট আগে করি। একটু খেয়াল করেন, আমি আমার কম্পিউটারের একটা নির্দিষ্ট লোকেশনে আপনাদের জন্য অলরেডি একটা ফোল্ডার বানায় ফেলছি আপনাদের প্রজেক্টের জন্য। আমি এখানে এই ফোল্ডারের নাম দিয়েছি SSB 680 রিলিফেন্ট করার জন্য। SSB দিয়ে হচ্ছে শিখবে সবাইটাকে আমরা রিপ্রেজেন্ট করি, SSB বা SSM বলা যায়। সো এরপরে হচ্ছে 680 আপনাদের ব্যাচের নামটা, এটা এখানে আমি হচ্ছে 680 দিছি। এখন আপনি এরকম SSB 680 আপনি লিখতে যান না, আপনি কি লিখবেন?
আপনি প্রথম ক্লাসের জন্য যে প্র্যাকটিসটা করতেছেন সেইটার নাম আপনি চাইলে এখানে হচ্ছে রাখতে পারেন এরকম, যে ধরেন হচ্ছে FIRST ফার্স্ট -CLASS ক্লাস, অথবা আপনি বলতে পারেন CLASS ক্লাস হাইফেন দিয়ে হচ্ছে 01, এভাবে বলতে পারেন। কিন্তু ধরেন প্র্যাকটিস পারপাসে ক্লাস 1 ক্লাস 2 দিলেন, মনে করেন প্রথম যে ক্লাসটা যেটা প্র্যাকটিস করতেছেন এটার নাম ক্লাস 1 থাকবে। এর পরের দিন হচ্ছে আবার একটা প্র্যাকটিস পারপাসে আবার হচ্ছে একটা ফোল্ডার তৈরি করে আবার কাজ করতে হবে কিন্তু। তো সেই দিন আবার কিন্তু হচ্ছে এই ফোল্ডারে এসেই কাজ করেন না, সেই দিন যে হচ্ছে নতুন যে ফোল্ডারটা বানাবেন প্র্যাকটিসের জন্য সেটা হচ্ছে HTML2। তো এরকম করে HTML1 মানে HTML1 2 বা হচ্ছে ক্লাস 1 ক্লাস 2 এরকম করে করে ফোল্ডার তৈরি করলেন। আবার ধরেন একদিন আমি একটা প্রজেক্ট তৈরি করলাম ক্লাসে, যে প্রজেক্টের নাম হচ্ছে দারাজ। তো যেই দিন ওই প্রজেক্টটা তৈরি করবেন সেই দিন ওই প্রজেক্টের নাম হচ্ছে এভাবে আবার দারাজ রাখবেন, মানে রিলিভেন্ট রাখার চেষ্টা করবেন। আমি আপাতত আপনাদের ব্যাচের নামে আমি হচ্ছে আমার এই ফোল্ডারটার নামটা রেখে দিলাম। দেখেন এখানে ফাইলের নাম সব ছোটো হাতের, এখানে ফোল্ডারের নামটা অ্যাকচুয়ালি সব ছোটো হাতের, মাঝখানে কোনো স্পেস দিয়ে নেই, হয় হাইফেন দেওয়া যাবে অথবা হচ্ছে আন্ডারস্কোর দেওয়া যায়। আমি একবারই হচ্ছে লিখে ফেলছি, কিন্তু সব ছোটো হাতের। সো লিখবেন, লেখার পরে এই ফোল্ডারের ভিতরে যাবেন। এখানে দেখেন আমি একটা নোট ফাইল তৈরি করছি, এই নোট ফাইলটা আমি তৈরি করছি এবং আপনারাও চাইলে প্রত্যেকটা প্রজেক্ট ফোল্ডারের জন্য আপনাদের প্রত্যেক দিন প্র্যাকটিসের জন্য নতুন প্রজেক্ট ফোল্ডার তৈরি করবেন এবং আপনার প্রজেক্ট ফোল্ডারে আপনি একটা নোট ফাইল রাখতে পারেন। এই নোট ফাইল রাখার উদ্দেশ্য কী? এই নোট ফাইল রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা কিছু বিষয় নোট করব। যেমন আপনারা খেয়াল করে দেখেন আমি অলরেডি এখানে কিছু বিষয় নোট করতেছি, এই যে ছোটো ছোটো করে কিছু বিষয় নোট করতেছি। এই নোটটা আমাদেরকে হেল্প করবে, কিন্তু এই নোট ফাইল কখনো আপনি কোনো ক্লায়েন্টের প্রজেক্টে ক্লায়েন্টকে দিয়ে দিবেন না। ধরেন ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, ওয়েবসাইটের নাম দারাজ। তো ওই ওয়েবসাইটটাতে আপনি যা যা করছেন সেগুলোর একটা শর্ট নোট আপনি হচ্ছে এই নোট ফাইলে রাখতে পারেন, কিন্তু এইটা কিন্তু আপনি ক্লায়েন্টকে দিবেন না, এইটা আপনার জন্য একটা নোট ফাইল, একটা রিডমি বা একটা ডক টাইপের ফাইল। ক্লিয়ার এতটুকু পার্ট? আমাদের প্রজেক্ট ফোল্ডার রেডি। এবার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এসে এখন আমরা হচ্ছে কী করব, সবার প্রথমে যে ফাইলটা তৈরি করব index.html। সো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাচ্ছি, এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ফাইল তৈরি করতে হবে, অন্য কোনো জায়গায় না, অন্য কোনো লোকেশনে না। কীভাবে ফাইল তৈরি করবেন দেখেন, ফাইল তৈরি করার অনেক সিস্টেম আছে। ফাইল তৈরি করার একটা সিস্টেম হচ্ছে প্রজেক্ট ফোল্ডারে এসে রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, নিউতে। সো এখানে দেখবেন টেক্সট ডকুমেন্ট থাকবে আপনাদের। যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা থাকে তাহলে আপনি টেক্সট ডকুমেন্টে এটা নাও পেতে পারেন। আপনি মাইক্রোসফটেরই হচ্ছে একটা ডক ফাইল আপনি হচ্ছে কী করবেন, সিলেক্ট করে নিলেন, দেখা যায় ফাইলটা। সো এই জায়গায় এখন কাজ আছে, সবার প্রথম কাজ হচ্ছে এই ফাইলটার নামটা, এখানে যে নামটা দেওয়া আছে এই নামটা ফেলে দিয়ে এটার নাম হচ্ছে আপনি ইন্ডেক্স করবেন। নামটা কি? ইন্ডেক্স। কেন রাখবেন এটা কিন্তু অলরেডি বুঝে গেছেন। এবার আসেন এটার এক্সটেনশনের এই যে পার্টটা, এখানে টেক্সট দেওয়া TXT দেওয়া, বাট আমাদের TXTতে হবে না, এটা মডিফাই করে HTML লিখে দিবেন। আমরা HTML-এ কোডিং করব, তো এই ফাইলের এক্সটেনশন এখন থেকে HTML হবে। তো আপনি যদি docx বা doc অন্য কোনো ফাইল নেন সেটার এক্সটেনশন যা আছে সেটা বাদ দিয়ে HTML লিখবেন, .html। সো যখনই আপনি এরকম করে .html আপনি লিখবেন, লেখার পরে যখনই আপনি কী করবেন, এটাকে কনফার্ম করবেন। কনফার্ম করার জন্য ধরেন কিবোর্ডের এন্টার প্রেস করলেন বা অন্য কোনো জায়গায় আপনি যখন ক্লিক করলেন, আপনার কি খেয়াল করে দেখছেন একটা ওয়ার্নিং আসছে, বলতেছে তুমি তো হচ্ছে তোমার এক্সটেনশন চেঞ্জ করে ফেলতেছো, সাবধান। তুমি কি আসলে এটা চেঞ্জ করতে চাও কি না? যখনই দেখবেন এইরকম একটা ওয়ার্নিং আসে বুঝবেন যে আপনার এইটা ঠিক মতন চেঞ্জ হয়েছে, আপনি ইয়েসে ক্লিক করেন। যদি এই ওয়ার্নিংটা না আসে তাহলে কি হবে না, আপনার এক্সটেনশন ঠিক মতন চেঞ্জ হয় নাই, আপনার এখানে কোনো না কোনো সমস্যা আছে। সমস্যাটা কি? আপনারা ম্যাক্সিমাম সময় ফাইল এক্সটেনশন ঠিক মতন চেঞ্জ করতে পারেন না, আপনার এক্সটেনশন ঠিক মতন চেঞ্জ হয় নাই। আর যদি চেঞ্জ না হয় আপনি আপনার কোড করলেও সেটা কিন্তু হচ্ছে রান করবে না, সেটা কিন্তু এক্সিকিউট হবে না। সো এখন আসেন কেন আপনাদের এক্সটেনশন অনেক সময় হচ্ছে চেঞ্জ হয় না, কি ভুলের কারণে আপনাদের এক্সটেনশন হচ্ছে চেঞ্জ না হয়ে থাকতে পারে। আপনারা ভিউতে যাবেন, ভিউতে যে এই যে শোতে যাবেন, শোতে যে এই যে এখানে দেখছেন ফাইল নেম এক্সটেনশন, এই চেকবক্সটা দেওয়া, এই চেকবক্সটা চেক করে রাখবেন। আপনারা কে কোন উইন্ডোজ ইউজ করেন একটু বলেন তো আমাকে। আপনারা কি হচ্ছে সবাই এখন উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 উইন্ডোজ 11 ইউজ করেন না? এমন কেউ আছেন যে উইন্ডোজ 7 ইউজ করেন? এমন কেউ আছেন কি না? অনেকের একটু পুরাতন কম্পিউটার থাকলে হচ্ছে উইন্ডোজ 7 ইউজ করে। ওকে, তার মানে আমার উইন্ডোজ 7-এর আর প্রসেস দেখাইতে হবে না। উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 আপনি যেটাই ব্যবহার করেন না কেন, আব্দুর রব ভাই আপনি করেন, আচ্ছা, এখানে আপনাকে ফাইল এক্সটেনশন চেঞ্জ করতে হবে, একটু ভালো করে বুঝে নেন। উইন্ডোজ 10 উইন্ডোজ 11-এর সিস্টেমটা একই। আপনি উপরে এই ভিউতে যাবেন,
ভিউতে যে এইখান থেকে হচ্ছে এই যে শোতে ক্লিক করে এই ফাইল নেম এক্সটেনশনের এই চেকবক্সে চেক দিবেন, চেকবক্সে চেক দিবেন। যদি এটাতে চেক না করা থাকে তাহলে আপনি বিপদে পড়বেন, সমস্যা হবে। এই চেকবক্সে চেক করবেন। দেখেন একটু আমি এই চেকবক্সটা আপাতত তুলে দিলাম। ভাইয়েরাপুর আপনার কি দেখতে পাচ্ছেন আমি চেকবক্সটা তুলে দেওয়ার পরে আমার ফাইল এক্সটেনশন যে দেখাচ্ছে না, আপনি কি দেখে বুঝতে পারতেছেন? আসেন আরেকটা ফাইল তৈরি করি এবং খেয়াল করবেন যে এইবার হচ্ছে দেখবেন যে ঠিক মতন কাজ করবে না। দেখেন আমি কি করলাম, আবার একটা নিউ একটা টেক্সট ফাইলে নিলাম। কেন? আমার ওয়েবসাইটে একটা হোম পেজ হবে আর একটা অ্যাবাউট পেজ হবে। সো অ্যাবাউট পেজের নামটা আমি রাখলাম অ্যাবাউট, তাই না? এক্সটেনশন দেওয়ার মতন। আগে কিন্তু এক্সটেনশন দেখাইতেছিল, এখন কি এক্সটেনশন দেখাচ্ছে? আগে এক্সটেনশন দেখাইছিল না, এখন কি এক্সটেনশন দেখাইছে? না, এখন কিন্তু এক্সটেনশন দেখাই নাই। সো আমি এখানে দেখেন আমি ডট দিয়ে লিখলাম HTML, লিখে এন্টার প্রেস করলাম। খেয়াল করছেন আমার যেখানে কোনো ওয়ার্নিং আসলো না? আসে? আসে নাই? তাহলে এখন কি হবে? একটু তাকান, আমি আবার ভিউতে যাই, শোতে যাই, এক্সটেনশনটা আবার নিয়ে আসলাম। খেয়াল করেন এই যে অ্যাবাউট ডট HTML নামে যে ফাইলটা তৈরি করছেন, এটার এক্সটেনশন হচ্ছে .txt। অ্যাবাউট ডট HTML জাস্ট হচ্ছে ওর নামটাই দিয়েছেন, মানে এই ফাইলের নামই হয়ে গেছে অ্যাবাউট ডট HTML, কিন্তু দিন শেষে এক্সটেনশন রয়ে গেছে হচ্ছে txt। তো যদি এরকম আপনার এক্সটেনশন হিডেন থাকে আপনি কাজ করতে পারবেন না ঠিক মতন। আপনাকে ঠিক মতন কাজ করার জন্য ভিউ থেকে দুইটা কাজ করবেন। এক, আপনার প্রজেক্ট ফোল্ডারের লুক, মানে এই প্রজেক্ট ফোল্ডারে হচ্ছে ফাইলগুলোকে আপনি ডিটেলস মোডে দেখবেন। এই ডিটেলস মোডে দেখলেই আপনি দেখবেন আপনার ফাইলের নাম দেখাবে, আপনার ডেট দেখাবে, এবং এখানে হচ্ছে ফাইল টাইপ দেখাবে। যেমন দেখেন index.html, এটা দেখাচ্ছে কি ক্রোম HTML ডকুমেন্ট। আর দেখেন এই যে এইটাকে দেখাচ্ছে হচ্ছে জাস্ট একটা টেক্সট ডকুমেন্ট। সো আমাদের লাগবে হচ্ছে এরকম HTML ডকুমেন্ট। তো আমরা যেহেতু এক্সটেনশন এখানে চেঞ্জ করতে পারি নাই, সোফার এটা হচ্ছে ঠিক মতন কাজ করবে না। সো এটাকে ঠিক মতন কাজ করাইতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই হচ্ছে ডিটেলস প্যান এইভাবে হচ্ছে ডিটেলসে রাখবেন। নাম্বার ওয়ান, এই যে ডিটেলস যেটা হচ্ছে এই যে লুকটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিটেলসে রাখা। এইভাবে ডিটেলস দেখলে একটু আইডিয়া পাওয়া যায়। আর অবশ্যই এই যে এখানে শোতে যে আপনার ফাইল নেম এক্সটেনশন, এটা হচ্ছে শো করায় রাখতে হবে। যদি শো করায় রাখেন তখনই আপনি এই ফাইল নেম এক্সটেনশনগুলো দেখতে পারবেন। এইখানে যেটা হয়েছে অ্যাবাউট ডট HTML নামে ফাইল তৈরি হয়েছে এবং ফাইলের এক্সটেনশন ঠিকই .txt রয়ে গেছে, তার মানে আমার এটা ঠিক মতন হয়নি। সো এবার একটু দেখেন আমার যেহেতু এক্সটেনশন আমি এবার দেখতে পাচ্ছি, আমি .txt-টা ফেলে দিলাম। খেয়াল করে দেখছেন ওয়ার্নিংটা যে আবার চলে আসছে, বলতেছে যে হ্যাঁ ঠিক মতন এবার চেঞ্জ হচ্ছে, ইয়াসে ক্লিক করেন। এই যে দেখেন এইবার হচ্ছে কমপ্লিটলি আমি ফাইনালি এটা ঠিক মতন চেঞ্জ করতে পারলাম। তো যারা উইন্ডোজ 10, 11, 8 ইউজার আছেন তারা এই সিস্টেমে হচ্ছে ডিটেলস এবং এই সিস্টেমে হচ্ছে আপনার এই যে শো থেকে ফাইল নেম এক্সটেনশন শো করাবেন। আর যারা উইন্ডোজ 7 ইউজ করেন তারা দেখবেন এই কোনায় হচ্ছে অপশন থাকে একটা, এই কোনায় দেখবেন অপশন, এই অপশনে মানে একবারে কোনায় এই জায়গাতে হচ্ছে অপশন থাকে। অপশনটা কীভাবে বের করি, এই যে দেখেন, এই যে দেখেন ফোল্ডার অপশন। আপনাদের ঠিক মানে উইন্ডোজের একবারে এই কোনার দিকে এই অপশনটা থাকে। আপনি অপশনটা ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন ফোল্ডার অপশন হচ্ছে ওপেন হবে। এই ফোল্ডার অপশন থেকে ভিউতে যাবেন, যাওয়ার পরে হাইড এক্সটেনশন নোন টাইপ না, এই যে দেখেন, হ্যাঁ এই যে এটা আপনাদের দেখবেন কি এই চেকবক্সটা চেক দেওয়া থাকবে, আপনারা এটা আনচেক করে দিবেন। জাস্ট এটাকে আনচেক করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন, বাস। তাহলেই দেখতে পারবেন আপনাদের এক্সটেনশনটা দেখা যাচ্ছে। সো আমি এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করলাম আর একটা অ্যাবাউট ফাইল তৈরি করলাম। আমার আপাতত অ্যাবাউট ফাইলটা লাগবে না, ওইটা আপনাদের বোঝানোর জন্য তৈরি করছি, সো ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবং খেয়াল করে দেখবেন আমার ফাইলের নাম, ফোল্ডারের নাম, এক্সটেনশনের নাম সব কিন্তু এখানে হচ্ছে আমি ছোটো হাতের অক্ষর রাখছি। যদি বড় হাতের অক্ষর রাখেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না, সমস্যা হবে। ভাইয়েরাপুর আরেকটা বিষয় খেয়াল করেন, প্রজেক্ট ফোল্ডার তৈরি করছেন তাই না? প্রজেক্ট ফোল্ডার তৈরি করছেন, ফাইল তৈরি করছেন, কোডিং করতে হবে না? তো কোডিং করার জন্য আপনারা এডিটর ব্যবহার করবেন। দেখেন আমি সাবলাইম টেক্সট ব্যবহার করতেছি। তো সাবলাইম টেক্সটটা কীভাবে আমরা হচ্ছে ব্যবহার করব, আগে এটা ইনস্টল করবেন। আপনি কম্পিউটারে চলে যাবেন, এখানে লিখবেন ব্রাউজারে হচ্ছে যে লিখবেন হচ্ছে সাবলাইম টেক্সট, এবং সাবলাইম টেক্সটের ওয়েবসাইট চলে আসবে। অন্য কোনো জায়গা থেকে কোনো কিছু ডাউনলোড করবেন না। সাবলাইম টেক্সটের ওয়েবসাইটটা হচ্ছে www.sublimetext.com। এই অ্যাপ্লিকেশনটা এই ওয়েবসাইটেই হচ্ছে আপনারা পাবেন। অন্যান্য ওয়েবসাইট যেটা করে এখান থেকে নিয়ে আপনাকে হেল্প আকারে অন্য কিছু হচ্ছে দিতে পারে।
আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কোনো কিছু ডাউনলোড করবেন, কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাউনলোড করবেন, তখন ওই অ্যাপ্লিকেশনটা বা ওই সফটওয়্যারটা মেইনলি মূলত যারা তৈরি করছে তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে হয়তো হচ্ছে ভাইরাস বা অন্য কোনো সমস্যা, অন্য কিছু আনুষঙ্গিক অপ্রয়োজনীয় কিছু জিনিসও ডাউনলোড হয়ে যেতে পারে এবং সেটার জন্য পরে প্রবলেমে পড়বেন আপনারা। তো সাবলাইম টেক্সট লিখে সার্চ করে সাবলাইম টেক্সটের ওয়েবসাইটে চলে আসবেন এবং সাবলাইম টেক্সটের ওয়েবসাইটে চলে এসে এইখানে দেখবেন ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোডের এই যে মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে উইন্ডোজ সিলেক্টেড দেখা যায়, উইন্ডোজটা একটু হাইলাইটেড। যারা ম্যাক ব্যবহার করেন তারা ম্যাক, যারা লিনাক্স ব্যবহার করেন তারা হচ্ছে লিনাক্সের ডাইরেক্ট ডাউনলোড, যারা উইন্ডোজ ইউজ করেন তারা হচ্ছে উইন্ডোজ। তো আমরা উইন্ডোজ ব্যবহার করব, ম্যাক্সিমামে আমরা উইন্ডোজ ইউজ করি। সো এই উইন্ডোজে এখন যখনই আপনি ক্লিক করবেন আপনার কম্পিউটারে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাবে। আপনার কম্পিউটারে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে। একটা অ্যাপ্লিকেশন কই এটা দেখি, দাঁড়ান, আমার এখানে মনে হয় ফাইলটা আছে। আপনার কম্পিউটারে দেখবেন যে ডাউনলোডস ফাইল নামে একটা ফোল্ডারে কি গেল, সাবলাইম গেল কই, এই যে দেখা যায় ঠিক এরকম একটা হচ্ছে এই যে সাবলাইম টেক্সট সেটআপ EXE, এরকম একটা হচ্ছে ফাইল ডাউনলোড হবে এবং এরপরে এটাকে আপনি নেক্সট নেক্সট ক্লিক করে করে ইনস্টল করে ফেলবেন। গেল। এবার ইনস্টল করার পরে এটাকে আপনি রান করবেন, আপনার কম্পিউটারে আপনি রান করবেন। এবং এটাকে আপনি রান করবেন কিভাবে, সাবলাইম টেক্সট ইনস্টল করার পরপরই দেখবেন আপনার ডেস্কটপে হচ্ছে ঠিক এরকম শর্টকাট চলে আসতে পারে। যদি আসে ভালো, না আসলে আপনি সার্চ করবেন, এখানে লিখবেন SUBLIME সাবলাইম, এই যে লিখছেন না, ক্লিক করবেন। এটা ক্লিক করলেই দেখবেন যে সাবলাইম টেক্সট রান হয়ে গেছে। এবং এই সাবলাইম টেক্সট রান করে এরপরে আপনি আপনার প্রজেক্ট ফোল্ডার নিয়ে আসবেন। এইখানে আপনার প্রজেক্ট ফোল্ডারটা কোনটা একটু তাকান, খুব মনোযোগ দিয়ে দেখেন, এই জায়গাটা আপনারা বারবার ভুল করেন। এই যে দেখেন SSB 680, এই প্রজেক্ট ফোল্ডারটাকে ধরবেন, সাবলাইম টেক্সটটা ঠিক এভাবে মিনিমাইজ করবেন। করার পরে এই যে SSB 680 প্রজেক্ট ফোল্ডারটা ধরবেন, ধরে ড্র্যাগ করে এই যে দেখছেন সাবলাইম টেক্সটের উপরে নিয়ে আসি। এই যে সাবলাইম টেক্সট এখানে ওপেন হয়েছে। এইবার এই যে কালো অংশটা স্ক্রিনের এইখানে ছেড়ে দিবেন, ছেড়ে দিলেই দেখবেন সাইডবার ওপেন হবে একটা, আপনাদের সাইডবারটা এবং প্রথমে থাকবে না, দেখবেন একটা পরে সাইডবার ওপেন হয়েছে। এইখানে এবার হচ্ছে এই যে দেখেন 680, এই ফোল্ডারটাকে কলাপস করেন, index.html এর উপরে ক্লিক করেন, নোট ফাইলের উপরে ক্লিক করেন। এবার আপনাকে এগুলো ওরা এডিট করতে দেবে। এই যে এখানে দেখেন ট্যাব ওপেন হয়েছে, নোট index.html। আমরা আপাতত ওই নোটে ওইখানে হচ্ছে একটু কাজ করতেছি। এইভাবে আপনারা অবশ্যই প্রজেক্ট ফোল্ডার ওপেন করবেন, না হলে আপনাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে ওপেন করতে গেলে কিন্তু ভুল হবে, সমস্যা হবে। অনেকে আপনারা যেটা করেন শুধুমাত্র index.htmlটাকে সাবলাইমে নিয়ে আসেন, তখন কিন্তু হবে না ভাইয়ারা। পুরা ফুল প্রজেক্ট, আবার বলতেছি, এই যে সম্পূর্ণ প্রজেক্ট মানে এইটা index.html একটা ফাইল, আপনি সম্পূর্ণ প্রজেক্টটা নিয়ে আসবেন। সো আপনি একটু ব্যাকে যে এই সম্পূর্ণ ফোল্ডারটা এইটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এডিটরে ছাড়বেন, এইখানে ছাড়বেন। এরপরে index.html বা যেই ফাইলে কাজ করবেন সেই ফাইলের উপর ডবল ক্লিক করবেন, বাস এটা ওইখানে ওপেন হবে। ওকে, আপনাদের অনেকেরই একটা প্রবলেম হয় যারা ম্যাক ইউজার, আপনারা জানেন কি না যে ম্যাক ইউজাররা কিন্তু আমরা যেভাবে এই যে নিউ থেকে ফাইল তৈরি করতে পারছি, ম্যাক ইউজাররা এইভাবে তৈরি করতে পারে না। তাহলে তারা কি করবে, তারা কিভাবে হচ্ছে প্রজেক্ট ফোল্ডার মানে তারা কিভাবে প্রজেক্টের ফাইল তৈরি করবে। ম্যাক ইউজার যারা আছেন তারা ফোল্ডার তৈরি করবেন, আগে ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারটাকে ড্র্যাগ করে আপনার এডিটরে নিয়ে আসবেন। এবার এডিটরে এই যে দেখছেন এইখানে এই যে SSB 680, এই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করবেন। ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে দেখছেন এখানে নিউ ফাইলে ক্লিক করবেন। নিউ ফাইলে যখনই ক্লিক করছেন দেখেন আনটাইটেলড নামে একটা ফাইল এখানে হচ্ছে আসছে, এই যে আনটাইটেলড। আপনাকে এবার যেটা করতে হবে, আপনি Ctrl+S প্রেস করবেন। Ctrl+S মানে কি, সেভ করা। সো যখনই আপনি Ctrl+S এ প্রেস করবেন আপনাকে বলবে ফাইলের নাম দাও, তুমি যে নতুন ফাইল তৈরি করতে চাচ্ছ তার একটা নাম দাও। আমি এখানে দেখেন বলে দিলাম about.html। এখানে দেখেন ফাইলের নাম এবং এক্সটেনশন একবারে বলে দিলাম, দিয়ে সেভে ক্লিক করেন। খেয়াল করে দেখেন আমাদের কম্পিউটারে এই যে দেখেন এখানে একটা about.html ফাইল এখানে ওপেন হয়েছে। আবার প্রজেক্ট ফোল্ডারে যদি যান তাহলে দেখতে পারবেন এই যে প্রজেক্ট ফোল্ডারও about.html নামে ফাইল তৈরি হয়েছে। কয়েকভাবে আপনি চাইলে হচ্ছে এই ফাইলটা তৈরি করতে পারেন। একটা সিস্টেম হচ্ছে রাইট বাটনে ক্লিক করে এইখান থেকে, আবার চাইলে এই যে সাবলাইম টেক্সট থেকেও আপনি নতুন ফাইল তৈরি করতে পারেন। ইভেনচুয়ালি রিনেমে ক্লিক করেও প্রজেক্ট ফোল্ডার বা ফাইলের নামও রিনেম করতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় যারা লিনাক্স ইউজার আছেন তারা এই দুইটা প্রসেসের একটা প্রসেস আপনারা হচ্ছে দেখতে পারেন, কোনটা করে আপনারা কাজ করবেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করে।
আর যদি একবারে তারপরেও না হয়, লিনাক্স ইউজাররা একটু গুগল সার্চ করে দেখলেন যে ওইখানে ফাইল ফোল্ডার কীভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এবার আরেকটা বিষয়, যে ভাইয়া আপনি এডিটর হিসেবে সাবলাইম টেক্সট হচ্ছে ব্যবহার করতেছেন, কোডিংয়ের জন্য এডিটর হিসেবে সাবলাইম ব্যবহার করতেছেন। সাবলাইম ছাড়া কি আর কোনো এডিটর নাই? আরও অনেক এডিটর আছে, অনেক এডিটর আছে। পপুলার একটা এডিটর হচ্ছে ভিএস কোড। হ্যাঁ, আপনার যদি একটু গুগলে যান, আপনারা এইখানে সার্চ করতে পারেন ভিএস কোড, দেখে সার্চ করেন, দেখবেন যে চলে আসছে এই যে ভিজুয়াল স্টুডিও। আপনি এই ওয়েবসাইটে যান, যে এইখান থেকে আপনি চাইলে ভিএস কোড ডাউনলোড করতে পারেন। তবে সাবলাইমের একটা ভালো বেনিফিট আছে, সেটা কি, ভিএস কোডটা অনেক ভারী, ভিএস কোডটা অনেক ভারী। আপনি এই যে এটা হচ্ছে গেট ডাউনলোডে ক্লিক করে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যেটা মানে এটা আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন, এটা দিয়ে আপনি কাজ করতে পারেন, যদি কারো এটা দিয়ে কাজ করতে মন চায়, গো অ্যাহেড, নো প্রবলেম। কিন্তু সমস্যা হচ্ছে সাবলাইম অনেক ভারী, সরি ভুল বলছি, মানে এই যে হচ্ছে ভিজুয়াল স্টুডিও এটা অনেক ভারী। অনেক কম্পিউটার আছে আপনাদের, আপনাদের কম্পিউটারগুলো হচ্ছে একটু দুর্বল টাইপের, ওই দুর্বল কম্পিউটারগুলো হচ্ছে কী করতে পারে না, সাবলাইম টেক্সটের সরি এই ভিজুয়াল স্টুডিওর মানে ভিএস কোডের লোডিংটা হচ্ছে ওরা মেনটেন করতে পারে না। এই ভিএস কোড তখন অনেক স্লো হচ্ছে কাজ করে। সাবলাইম টেক্সটের বেনিফিট হচ্ছে যে কোনো নর্মাল কম্পিউটারে, যে কোনো নর্মাল হোক কম্পিউটার, এটাতে হচ্ছে খুব ভালো পারফর্ম করেও। সো এই কারণে আমি সবসময় সাবলাইম টেক্সট দেখাই। এরপর আপনি ভিএস কোড ব্যবহার করবেন নাকি সাবলাইম কোড ইউজ করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তবে সাবলাইমের আরেকটা হচ্ছে ভালো বেনিফিট পাইছি, এটার হচ্ছে খুব অনেক ভালো ভালো হচ্ছে বিল্ড ইন প্লাগইন আছে। এই প্লাগইনগুলো ভিএস কোডেও আছে, তবে এই প্লাগইনগুলো হচ্ছে ভিএস কোডে ইনস্টল করলে ওই যে যেটা বললাম ভিএস কোড ভারী থেকে আরও ভারী হয়ে যায়, সাবলাইমটা অত ভারী হয় না। সাবলাইমে কোডিংটা হচ্ছে ফাস্ট করা যায় ভিএস কোড থেকে। সো এই কারণে আমি হচ্ছে ভিএস কোড না, আমি হচ্ছে সাবলাইম ইউজ করি। আপনাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা হচ্ছে বাসায় সাবলাইম এবং হচ্ছে ভিএস কোড দুইটাই ইউজ করেন, আলাদা আলাদা করে হচ্ছে দুইটাই ইউজ করেন। তবে আবার একই প্রজেক্ট হচ্ছে দুই জায়গায় নিয়ে হচ্ছে আবার প্যাচ লাগায় ফেলেন না। আপাতত আপনারা সবাই বাসায় এখন সাবলাইম টেক্সট ইউজ করেন, যখন মোটামুটি আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা হচ্ছে ভিএস কোড ইউজ করেন। ভিএস কোড ইউজ করেন পরে, ওইটাও ইউজ করাটা উচিত আপনাদের, কারণ ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম ডেভেলপাররা হচ্ছে ভিএস কোড ইউজ করে। সো আপনারা কেন ইউজ করবেন না, অবশ্যই করেন। আমি এখানে উইন্ডোজের হচ্ছে মানে সাবলাইমের পার্টটাই দেখাবো এবং সাবলাইমটাই ইনস্টল করে আমি হচ্ছে আপনাদের এখানে কাজ দেখাবো। আমার এখানে হচ্ছে দেখেন এই যে ভিএস কোডও আছে, এই যে ভিজুয়াল স্টুডিও, বাট অনেক ভারী। এটা দিয়ে আমি সাধারণত হচ্ছে ক্লাসে আপনাদের কাজ দেখাই না। এবার ভাই আপনাদের উপর ডিপেন্ড করে এডিটর আপনার কোনটা ইউজ করবেন। যারা ক্লাসে আমাকে ফলো করবেন তারা হচ্ছে সাবলাইম টেক্সট ইউজ করেন এখন, আর পরবর্তীতে মোটামুটি এক্সপার্ট হয়ে গেলে তখন হচ্ছে আপনার ভিএস কোড ইউজ করেন। সো এইবার আমাদের পরবর্তী ধাপ কোডিংয়ে যাব আমরা।